আমাদের ক্লাসটা হবে বেসিক কম্পিউটারের উপর। হ্যাঁ, সো বেসিক কম্পিউটার কেন? প্রথমত মূলত হচ্ছে আমাদের যে মডিউলটা টাইমস আইটির প্রত্যেকটা কোর্সের মডিউল সাজানো হচ্ছে একেবারে বেসিক লেভেলের স্টুডেন্টদের জন্য, যারা আসলে কখনো মাউস ধরতেও পারে না বা কম্পিউটার জীবনে কখনো ইউজ করে নাই, সেই লেভেলের স্টুডেন্টদেরকে একেবারে মানে সর্বোচ্চ সফলতা নিয়ে যাওয়া হচ্ছে আমাদের এই এই মডিউলটা এই ইয়াতে সাজানো হয়েছে। ঠিক আছে, সো আমরা কারা এখানে ইউজ করতে পারি কম্পিউটার? ইউজ করছি বা করতে পারি মোটামুটি বেসিক। আচ্ছা, আর যারা জানি না ভালো, না জানলে ভালো, আমরা শিখবো আজকে। ঠিক আছে, তো যারা আমরা বেসিক অলরেডি কম্পিউটার ইউজ করতে জানি, কেউ হয়তো MS ওয়ার্ড এক্সেলের কাজ জানি, অফিসিয়াল কাজ জানি, একটু অ্যাডভান্স অনেক কিছু জানি, অথবা আমরা শুধু ইউজ করতে জানি, মিডিয়া টিডিয়া প্লে করা, ফাইলস ট্রান্সফার করা, এগুলো জানি, অথবা সাধারণত কম্পিউটারে জাস্ট একটু ব্রাউজিং করা, ঠিক আছে, টুকটাক ফেসবুক ইউজ করা, গুগল ইউজ করা, এগুলো জানি। ঠিক আছে, ওকে। তো আমরা মূলত স্যার আমাদের শিখার মেইন ইয়াটা কি, আমরা কি শিখবো এখানে? ডিজিটাল মার্কেটিং। ঠিক আছে, এটা শুধু ডিজিটাল মার্কেটিং না, আমাদের ডিজিটাল মার্কেটিংটা আসলে মূলত গতকালকে যেটা দেখাইছিলাম গত ক্লাসে, এটা মূলত মেইন ইন্ডাস্ট্রিটা হচ্ছে বিজনেস ডেভেলপমেন্ট ইন্ডাস্ট্রি। ঠিক আছে, তো বিজনেস ডেভেলপমেন্ট ইন্ডাস্ট্রিতে আমরা মার্কেটিংটা এভাবে করবো যাতে আমরা যে কোনো বিজনেসকে ডেভেলপ করতে পারি। এই জন্য আমাদেরকে অনেক ডিপলি মার্কেটিংটা শিখতে হচ্ছে। ওকে, তো এখন দেখেন আমাদের মার্কেটিং শিখতে কি কি দরকার। আমাদের মার্কেটিং শিখতে আমাদের বেসিক কম্পিউটার জানা দরকার। ঠিক আছে, এখন চাইলে কিন্তু আমরা বেসিক কম্পিউটার অনেক কিছু শিখতে পারি। যেমন বিভিন্ন ধরনের বেসিক কম্পিউটার কোর্স আছে 2 মাস 3 মাসের, ওরা বেসিক শিখায়, ওয়ার্ড এক্সেল শিখায়, অফিসিয়াল অনেক কিছু ওরা শিখায়। বাট আমাদের কি এত কিছু দরকার? আমার দরকার নেই। আমাদের টোটাল ডিজিটাল মার্কেটিং শিখতে হলে কিছু বেসিক কম্পিউটার দরকার, কিছু ইন্টারনেটের ফাংশন দরকার, ঠিক আছে, আবার কিছু ডিজাইনের ফাংশন দরকার, কিছু রাইটিংয়ের ফাংশন দরকার, কিছু ওয়েবসাইটের কাজ আছে। সো আমরা তো সব কিছু শিখতে পারবো না। যেমন আমাদের হুট করে 2-একটা ডিজাইন বানানো দরকার পড়তে পারে, সো তখন কি আমরা গ্রাফিক ডিজাইন শিখবো? হ্যাঁ, গ্রাফিক ডিজাইন সম্ভব না, কারণ আরও 8 মাস লাগবে আমাদের গ্রাফিক ডিজাইন শিখতে। হুটহাট আমাদের ওয়েবসাইট একটা বানানো লাগতে পারে, তখন কি আমরা ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট শিখবো না। সো যখন আমাদের ডিজাইন দরকার, তখন আমরা বেসিকভাবে 2-একটা ক্লাসে ওই ডিজাইনটা কীভাবে করা যায় আমরা একটা ব্যবস্থা করব, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যখন আমাদের ওয়েবসাইট দরকার পড়বে, ওয়েবসাইট তো বুঝছেন, যে বুঝছেন, না বুঝলে সমস্যা নেই, ওয়েবসাইট নিয়ে অনেক ডিপলি কথা বলবো। সো যখন আমাদের ওয়েবসাইট প্রয়োজন হবে, তখন আমরা কি করব? আমরা ওই ইয়াতে মনে করেন ওইভাবে একটা ওয়েবসাইট আমরা ক্রিয়েট করতে পারি, ঠিক ওইটা দেখবো যে আসলে আমাদের ওয়েবসাইট বেসিক একটা ওয়েবসাইটের জন্য যা দরকার তা শিখবো। বেসিকটা জাস্ট আমাদের কাজের জন্য যতটুকু দরকার, ঠিক আছে না? সো দেখেন আমরা কিন্তু গ্রাফিক্স ইন্ডাস্ট্রিতে একটু পা রাখতেছি, ওয়েব ডিজাইন ডেভেলপমেন্টে একটু পা রাখতেছি, তারপর অনেক লেখালেখির কাজ আছে যেখানে আমরা কন্টেন্ট রাইটিং ইন্ডাস্ট্রিতেও একটু পা রাখবো। তাই বলে আমরা পুরো কন্টেন্ট রাইটিং শিখবো না, পুরো গ্রাফিক ডিজাইন শিখবো না, এটা পসিবল না কখনো। কিন্তু আমরা ডিজিটাল মার্কেটিংয়ের ছোট্ট কোনো বিষয় বাদ দেবো না, ঠিক আছে? এখন এই লজিকটার কারণ হচ্ছে আমাদের বেসিক কম্পিউটারটাও আমাদের কিছু শেখা দরকার। ডিজিটাল মার্কেটিংয়ের জন্য আমাদের যতটুক দরকার ঠিক ততটুক, এর বাইরে কিছু আমরা শিখবই না, ঠিক আছে? এখানে MS ওয়ার্ড এক্সেল এক্সপার্ট কারা আসেন? কেউ ওয়ার্ড এক্সেল এক্সপার্ট? ওকে স্যার, আপনি তো মনে হয় আগের বেঁচে আসছিলেন না? না, আপনি কোর্টে জব করেন না? আচ্ছা, এরকম ছিল একজন কোর্টে খুব এক্সপার্ট, আপনার মতো দেখতে, কত বেঁচে আসছিল। আচ্ছা, আপনি তো ওয়ার্ড এক্সেল পারেন। আচ্ছা, ভালো করে ওয়ার্ড এক্সেল শিখতে আমার কদিন লাগবে? MS ওয়ার্ড এবং MS এক্সেল ফুল চাইলে আমি 6 মাস শিখতে পারবো, 6 মাস শিখতে পারবো। কিন্তু দরকার আমাদের 6 মাস দরকার নেই। আমরা কি করবো? এক ক্লাসে দেখবো বেসিক, এটা তো জাস্ট একটু আমাদের টুকটাক কাজ লাগবে, এই টুকটাক কাজের জন্য, ঠিক আছে? আমাদের কম্পিউটার অন করতে হবে, অফ করতে হবে, কম্পিউটার কীভাবে ভালো রাখতে হবে, এভরিথিং আসলে আমাদের জানতে হবে, ঠিক আছে? সো এত বেসিকে যাবো না। আজকে দেখবেন যে আমি স্যার অনেক কিছু পারি, এখন তো স্যার এগুলা কি শিখাচ্ছেন আপনি? আচ্ছা, আপনাকে শেখানো হচ্ছে না, আমাদেরকে 0 লেভেল থেকে শিখতেছি। এই 2-একটা ক্লাস আমরা এগুলো শিখতে হবে, আমাদের কিছু করার নেই, কারণ সবাইকে ফেলে আমরা যেতে পারবো না। এবং বললাম তো, যে ইন্ডাস্ট্রিতে ঠিক যতটুকু দরকার ঠিক ওই ততটুকুই কিন্তু আমরা শিখবো। এর বেশি শিখলে কিন্তু আবার ঝামেলা, মাথায় ক্যাচ করবে না, কোনো কিছু থাকবে না মাথায়। ওকে স্যার, তো এখন দেখেন স্যার কম্পিউটার, ঠিক আছে,
ইন্ট্রোডাকশন অফ কম্পিউটার। আসলে স্যার কম্পিউটারটা কি? এখানে দেখেন, আমরা আমাদের এই স্লাইডে একটু দেখেন যে টপিক টু লার্নস, এখানেরও এই স্লাইডেরও সব কিছু আমাদের দরকার নেই, যতটুকু ঠিক দরকার ঠিক ততটুকু আমরা শিখবো এবং দেখবো যে আজকে আমাদের আসলে কোন কম্পিউটারটা কিনা উচিত ফর ডিজিটাল মার্কেটিংয়ের জন্য। ঠিক আছে, তো স্যার প্রথম কোয়েশ্চনটা হচ্ছে হোয়াট ইজ কম্পিউটার, যে কম্পিউটার কি। এখন কম্পিউটার কি এই কোয়েশ্চনটা যদি আসে তাহলে কম্পিউটার বলেন তো, কেউ বলতে পারবেন যে কম্পিউটার কি? আচ্ছা জি, হ্যাঁ হয়েছে। কম্পিউটারকে মূলত স্যার গণনাকারী মেশিন হিসেবে বানানো হয়েছিল এক সময়, তারপর এটা ডেভেলপ করে অনেক কিছু করা হয়েছে। কম্পিউটার জাস্ট বলতে পারেন যে জাস্ট একটা ডিভাইস স্যার। মোবাইল কি যদি বলি, মোবাইল হচ্ছে একটা ডিভাইস যেটাতে আমরা কথা বলতে পারি, আমাদের জীবনটা সহজ করেছে, অনেক কাজ করতে পারি। ঠিক আছে, এখন স্যার কম্পিউটার কি সেইটার ডেফিনেশন স্যার অনেক লম্বা দেওয়া যায়, আমি এত লম্বা আমি পছন্দ করি না, আমি এই ইজিলি বলি। কম্পিউটার হচ্ছে এমন একটা ডিভাইস যেটার কারণে আমরা বিভিন্ন কাজ করতে পারি, ভার্চুয়াল জগতের বিভিন্ন কাজ করতে পারি এবং অনলাইনে সব কিছু করতে পারি, যেটা আমরা মোবাইল দিয়ে করতে পারি। এখন মোবাইল আর কম্পিউটারের মধ্যে পার্থক্যটা হচ্ছে মোবাইলে গিয়ে আমরা সবসময় লিমিটেশনে থাকি, যেটা লিমিটেশন, বাট কম্পিউটারে কোনো লিমিটেশন নাই। ঠিক আছে, মনে করেন আপনার কাছে বাইসাইকেল আছে, আপনি বাইসাইকেল কি করেন? চালান, এটা সাইকেল। আপনার কাছে মোটরসাইকেল আছে, আপনি মোটরসাইকেল চালান। ঠিক আছে, এখন ডিফারেন্ট বিটুইন বাইসাইকেল এন্ড মোটরসাইকেল, পার্থক্যটা কি? পার্থক্যটা হচ্ছে বাইসাইকেলে আপনার কিছু লিমিটেশন মানতে হবে, আপনি স্পিডে চালাতে পারবেন না, এর চেয়ে বেশি স্পিড হবে না, আপনি ওইখান থেকে বেশি দূর যেতেও পারবেন না। বাট মোটরসাইকেলে কিন্তু আপনার ওই লিমিটেশন নাই, অনেক বেশি ফিচার্স আছে। ইন দ্য সেম ওয়ে আমাদের মোবাইলে এবং কম্পিউটারের মধ্যেও কিন্তু অনেক ব্যবধান আছে। ঠিক আছে, জাস্ট কম্পিউটার আমরা কি বুঝি দেখেন, আমরা একটা ডিভাইস যেটাতে আমরা বিভিন্ন কাজ করতে পারি। কাজ কি? এই তো গ্রাফিক্সের কাজ করতে পারি, লেখালেখি কাজ করতে পারি, ইউজ যা কোনো আনলিমিটেড না, হিসাবও করতে পারি। ঠিক আছে, তারপর দেখেন সেকেন্ড, কম্পিউটার কি আসলে আমরা অনেক বুঝি না, কিন্তু কম্পিউটারকে আমরা চিনি। কম্পিউটারের বিভিন্ন ডেফিনেশন আমরা দিতে পারি না, বাট কম্পিউটারকে আমরা চিনি। ঠিক আছে না, ওই যে আমি তো মনে করেন এন্টারটেনমেন্ট মুভি টুভি দেখি না, বাট মানে অনেক আগে একটা মুভি দেখছি, খুব আগে, 3 ইডিয়টস মুভি। তাকে বলা হয়েছিল যে ইয়া কি মেশিন কি, সে বলছিল যে ওইটা মেশিন, ফ্যান মেশিন, ওইটা মেশিন। দেখছেন কি মুভিটা? তারপর কে জানে কি ইংলিশে ডেফিনেশন দিছে, ওইটা সে বুঝে নাই। ওইরকম তো ইংলিশে যখন সে বলছে, ওই যে আরেকজন বলছে কেউ বুঝে নাই আসলে কি, যখন সে বলছে যে না এটা মেশিন, ফ্যান একটা মেশিন, লাইট একটা মেশিন, তখন কিন্তু সহজ সবাই বুঝছে। তো সহজ বিষয়টা স্যার আমরা অ্যাপ্লাই করি, কারণ আমরা কোনো কিছু ডিফিকাল্ট করতে যাব না, ডিফিকাল্ট করতে গেলেই ঝামেলা। যে গতকালকে মার্কেটিংয়ের একটা থিওরি দিলাম যে প্রোডাক্টটা মানুষের কাছে পৌঁছানোটা মার্কেটিং, বাট এটারও কিন্তু অনেক টেকনিক্যাল থিওরি আছে। বাট টেকনিক্যাল থিওরিতে স্যার আমরা যাওয়ার দরকার নেই, বিকজ আমরা ইজিলি শিখে ফেলি, শিখে আমরা নিজে থেকে টেকনিক্যাল থিওরিগুলো বের করতে পারবো। আর থিওরি দিয়ে কোনো কাজে আসবে না লাইফে কখনো কিছু। ওকে, সো এখন সেকেন্ড কোয়েশ্চনটা হচ্ছে আমাদের টাইপ অফ কম্পিউটার, ল্যাপটপ ভার্সেস ডেস্কটপ। সো ল্যাপটপ ভার্সেস ডেস্কটপে যদি স্যার আমরা যাই, তাহলে আমাদের বিষয়টা হবে স্যার, আপনি কাজ যদি করেন ল্যাপটপ দিয়ে যা করতে পারবেন ডেস্কটপ দিয়ে তাই করতে পারবেন। ল্যাপটপটা জাস্ট হচ্ছে, ডেস্কটপটা হচ্ছে পোর্টেবল, আর মানে ইয়াটা ল্যাপটপটা আপনি ক্যারি করতে পারবেন, বাট ডেস্কটপ আপনি ক্যারি করতে পারবেন না, এটাকে সেট আপ করতে হবে আপনাকে। ঠিক আছে, সো যা কাজ, সেম কাজ আপনি ল্যাপটপে যে কাজ করবেন, সেম কাজ আপনি ডেস্কটপেও করবেন, সমস্যা নাই। কিন্তু এখানে বিষয়টা হচ্ছে কম্পিউটারের একটু ইয়া থাকে, ডেস্কটপ হচ্ছে এইটা, এই যে মনিটর থাকবে, এখানে সিপিইউ থাকবে, ওইটা হচ্ছে। সো ল্যাপটপ আপনি ক্যারি করতে পারবেন, ডেস্কটপ ক্যারি করতে পারবেন না, বাট লোড নিতে পারবে বেশি আপনার ডেস্কটপ, ল্যাপটপ পারবে না। ল্যাপটপের একটু এনার্জিটা একটু কম, হ্যাং করতে পারে, এটা করতে পারে, সেটা করতে পারে। আবার দেখবেন যে কারেন্ট গেলে আপনি ল্যাপটপের ব্যাটারি ব্যাকআপ 4 ঘন্টা পাবেন, কম্পিউটার সেটা পাবেন না, ইউপিএস এক্সট্রা ইউজ করতে হবে। সো এই ক্ষেত্রে স্যার আমরা এটাও আমরা বুঝি যে ল্যাপটপ আর ডেস্কটপের মধ্যে পার্থক্যটাও আমরা বুঝি। ঠিক আছে, সো যেমন এখন আপনি বলবেন স্যার আমার জন্য ল্যাপটপ না ডেস্কটপ দরকার অ্যাজ এ ডিজিটাল মার্কেটার, আমি বলবো স্যার ল্যাপটপ ভালো। আপনি যদি আমাকে কোয়েশ্চেন করেন স্যার আপনি কি ইউজ করেন, আমি দুটো ইউজ করি, ডেস্কটপ ইউজ করি, ল্যাপটপ ইউজ করি। সো খুব যখন বসে খুব মানে স্পিডে কাজ করতে হয়, আমি ল্যাপটপ দিয়ে, কম্পিউটার দিয়ে কাজ করি, ভালো লাগে। ডেস্কটপ দিয়ে কাজ করতে ভালো লাগে, ডেস্কটপ দিয়ে কাজ করি, স্পিডে কাজ করা যায়, খুব মজায় কাজ করা যায়, 3 দিন 4 দিন অফ না করলেও সমস্যা নাই, চলে, খুব ভালো চলে। আর ল্যাপটপ যত ভালো হোক, যত দামি হোক, একটু প্রবলেম করে এক সময় যে। সো আমার জন্য আমি ডেস্কটপ পছন্দ করি, ল্যাপটপ আমার দরকার পড়ে, কারণ কোথাও হঠাৎ আমার ওইখানে যাওয়া লাগে, নিয়ে নেওয়া লাগে, এই জন্য।
এই হচ্ছে। আর আপনাদের স্টুডেন্টদের জন্য ল্যাপটপটা বিকজ আমি বলি, কারণ আপনি যখন শিখবেন, কাজ শিখা রানিং সময় কাজ শিখতেছেন, তখন কিন্তু আপনাকে অনেক সময় আমার কাছে আসা লাগতে পারে, অনেক সময় সাপোর্ট টিমে আসা লাগতে পারে, নতুন তো আপনারা যাতে ক্যারি করতে পারেন। দ্যাটস ওয়াই ল্যাপটপটা বেটার। আর ল্যাপটপের যে কিছু লিমিটেশন নাই, তবে ডেস্কটপ বেটার। বাট ল্যাপটপে যা আছে তা দিয়েই কিন্তু আপনি 2-3 বছর চলতে পারবেন, 4-5 বছর চলতে পারবেন, সমস্যা নেই। আমাদের সবার ক্যারিয়ারে কিন্তু ল্যাপটপ দিয়ে শুরু করছিলাম, ঠিক আছে। আচ্ছা, এই হচ্ছে ল্যাপটপ এবং ডেস্কটপের যে ইয়াটা, এটা গেল। তারপরে আমরা হচ্ছে হার্ডওয়্যারের কিছু ইয়াতে যাই, মনে করেন হার্ডওয়্যার। হ্যাঁ, এখন কনসেপ্ট অফ হার্ডওয়্যার আপনি যদি দেখেন, আপনাকে আসলে যদি আপনি, এটা আসলে আমাদের গ্রাফিক্সের বা সবার জন্য করা, সো এখান থেকে আমাদের সব কিছু দরকার নাই। ল্যাপটপ বা কম্পিউটারে কিছু হার্ডওয়্যারের ফাংশন থাকে। হার্ডওয়্যার কি বুঝেন? যেই পার্টসগুলো থাকে, যে পার্টসগুলো আসলে কাজ, মানে কম্পিউটারের কোনো একটা কাজের জন্য ইউজ করা হয়, বাট এটা দেখা যায়, ধরা যায়, ছোঁয়া যায়, এটা হচ্ছে হার্ডওয়্যার। সো হার্ডওয়্যারের মধ্যে দেখেন, যদি আপনি পিসি বিল্ড করেন, তখন আপনাকে আসলে এরকম ডেস্কটপ করেন, তাহলে আপনাকে হার্ডওয়্যারে এটা বুঝতে হবে। মাদারবোর্ড বলেন, প্রসেসর বলেন, পাওয়ার সাপ্লাই বলেন। বাট আপনি যদি ল্যাপটপ নেন, তাহলে কিন্তু আপনার শুধু মডেলটা বা ওই যে কোর টোর থাকে, ও প্রসেসর, ওগুলো একটা জেনে ফেললেই কিন্তু আপনি এগুলো আপনার দরকার নেই জানার, এগুলো বোঝাও দরকার নেই। কারণ আপনি যদি কোর i5 ল্যাপটপ কিনেন, তাহলে ওইখানে কিন্তু অটোমেটিকলি আপনার ভালো মাদারবোর্ড, প্রসেসর অলরেডি সেট আপ করা থাকবে, ঠিক আছে, এইটা। আচ্ছা, এইগুলো আমি এগুলো একটু পরে আসতেছি। মাদারবোর্ড, প্রসেসর, পাওয়ার সাপ্লাই, এগুলো হচ্ছে ভিতরে বিভিন্ন মানে পাওয়ার সাপ্লাই, সে পাওয়ার সাপ্লাই করে। প্রসেসরটা হচ্ছে যে কোর বা রাইজন থাকে এইটা। তারপর হচ্ছে আপনাদের মাদারবোর্ডটা হচ্ছে মানে সব যে ইয়াগুলা, যে পয়েন্টগুলো আছে সবগুলা কিন্তু এখান থেকেই, মাদারবোর্ড থেকে কিন্তু সবগুলাকে অপারেট করা হয়। তারপর যদি আমি স্টোরেজে বলি, যে প্রত্যেকটা কম্পিউটার, ল্যাপটপের ক্ষেত্রে, দুইটার ক্ষেত্রেই কিন্তু এই স্টোরেজ বিষয়টা প্রযোজ্য। এই বিষয়গুলো আসলে নেটে সার্চ করে করে সব কিছু দেখা যায়, বাট আমরা এত দেরি করব না। এই বিষয়টা যত তার শর্টকাট শেষ করে আমরা মেইন টপিকে চলে যেতে পারি, এটা ভালো। বিকজ আমরা ইউজিংটা শিখতে হবে, আমাদের ভিতরে কি আছে সেটা ফ্যাক্ট না। ফ্যাক্ট হচ্ছে যদি আপনি পিসি বিল্ড করেন, তখন এটা ফ্যাক্ট। আর যদি ল্যাপটপ কিনে ফেলেন, শুধু প্রসেসরটা বলবো যে স্যার আপনি কোর i3, কোর i5, কোর i7 কিনেন, এই এতটুকু র্যাম, এতটুকু এসএসডি থাকবে, এইখানের ভিতরে কিন্তু ইচ অ্যান্ড এভরিথিং সব কিছু সিলেক্ট হয়ে যাবে। সো কারো কি এখানে পিসি কিনার, বিল্ড করার খেয়াল আছে? যারা কিনেন নাই ল্যাপটপ, তাদের কিন্তু ল্যাপটপটা কিনা জরুরি। এখানে ডেস্কটপটা কিন্তু না কিনলাটা বেটার। কারণ ল্যাপটপ কোর i3 হোক, আরো কম হোক, বেশি হোক, এটা পরের বিষয়। এটা বলেন যে এখানে কেউ ডেস্কটপ কিনতে চান, যারা আছে তো আছে, যারা নাই তারা তো কিনবেন, তাই না? এখন আপনি ল্যাপটপ কিনবেন না ডেস্কটপ কিনবেন, এটা তো কোয়েশ্চন থাকে না সবার। তো আপনি ল্যাপটপ কিনতে চান না ডেস্কটপ কিনতে, এরকম কি কেউ চান যে না স্যার আমি ডেস্কটপই কিনবো? কারণ কম্পিউটার এক্সপার্টও থাকতে পারে, আপনারাও থাকতে পারে যে আপনি কম্পিউটারে খুব এক্সপার্ট, যে স্যার না আমি ডেস্কটপ কিনবো। আমি বলি ডেস্কটপ কিনলে ভালো, বাট আপনাকে ক্যারি করা জরুরি স্যার। এই জন্য একটা ভালো ল্যাপটপ কিনেন, যাতে ক্যারি করতে পারেন, ঠিক আছে। সো এখন ডেস্কটপ কিনলে আসলে আপনাকে মাদারবোর্ড, প্রসেসরগুলো ভালো করে বোঝা উচিত। আর না হলে ডেস্কটপ না, যদি ল্যাপটপ কিনেন তাহলে স্যার ওইগুলো দরকার নেই, ঠিক আছে। আর আরেকটা বিষয়, ওকে ফাইন, এটাতে যাব আমরা এখন। আমরা টু লার্ন, ওকে এগুলো পরে, ওকে ফাইন। ল্যাপটপ ভার্সেস ডেস্কটপ আমরা যদি যাই, ওকে ওকে, এই দেখেন এই ডেফিনেশনটা হচ্ছে আমাদের ল্যাপটপ ভার্সেস ডেস্কটপে, যেটা আমি অলরেডি দিয়ে দিয়েছি, কথাগুলো আবার রিপিট হবে, ওকে। তারপর হচ্ছে, আচ্ছা এগুলাও এখন দরকার নাই, এগুলা থেকেও কাজ নেই আমাদের। মনিটর, মাদারবোর্ড, তারপর হচ্ছে, আচ্ছা আমরা এখন কোথায় যাব? আমরা হচ্ছে এসএসডিগুলো, এরিয়া, র্যাম, স্টোরেজ, ওকে, পাওয়ার সাপ্লাই। আচ্ছা আমরা এখন হচ্ছে স্যার প্রসেসরে যাব, ঠিক আছে। আপনি যখন একটা কম্পিউটার কিনতে যাবেন, আপনি কোর i3, কোর i5, কোর i7 এগুলো পাবেন, ঠিক আছে। সো আপনি যদি কম্পিউটার কিনেন, তাহলে আপনি কোর i3 প্রসেসর যেটা থাকবে, এটা সর্বনিম্ন প্রসেসর কোর i3 হলে হবে আপনার। ডুয়েল কোরও হবে। আমি বলি একটা কথা, যারা এখানে কম্পিউটার ইউজ করছেন, ডুয়েল কোরও হবে যদি আপনার ল্যাপটপ হ্যাং না করে। আমার যে কম্পিউটারে ভালো কোনো ভারী অ্যাপস ইউজ করতে হবে বা বড় কোনো কাজ করতে হবে এরকম কিছুই না। আমার কথা হচ্ছে আপনার ল্যাপটপটা খুব ফাস্ট চললেই এনাফ। এখন আপনি ডুয়েল কোর নেন, পেন্থিয়াম নেন, অথবা কোর i7 নেন, এটা ফ্যাক্ট না।
ঠিক আছে। তো কোরটা হচ্ছে স্যার একটা ইয়া, আপনার যত ভালো কোর হবে তত আপনার কিন্তু বিষয়টা বেটার। বাট মার্কেটিং হিসাবে আপনি আপনার বাজেটের মধ্যে মার্কেটার হিসাবে আপনি যে কোনো ইয়া নিতে পারেন, মানে মিনিমাম কোরাই 3, তারপর হচ্ছে কোরাই 5 নিলে তো ভালো, কোরাই 7 নিলে আরও ভালো, ঠিক আছে। এইভাবে আমি একটা ল্যাপটপে ইয়া দিচ্ছি আপনাদেরকে, দাঁড়ান, মিডিয়া ফাইল, দাঁড়ান এইটা না, আমি একটা ইয়া দিচ্ছি আপনাদেরকে 425, একটা ল্যাপটপের মডেল দিচ্ছি। হ্যাঁ, আমরা মূলত স্যার কম্পিউটারটা ইউজ করব, আমরা কম্পিউটারের ভিতরে কি আছে মেকানিক্যাল বিষয়গুলো সবগুলো আসলে আমাদের এতটুকু কিছু বোঝারও দরকার নাই। আচ্ছা, কোথায় 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 কোথায়, আচ্ছা নাই, 1724 কোথায়, হ্যাঁ দাঁড়ান একটা ইয়া দেখাই, 1724, ওকে। আচ্ছা, ডেফিনেশন দিয়ে তো স্যার লাভ নাই, কথা হচ্ছে। আচ্ছা, আপনি যখন ল্যাপটপটা কিনতে যাবেন, হ্যাঁ, আপনি চেষ্টা করবেন যে কোর মিনিমাম যেন কোরাই 3 থাকে, ঠিক আছে, ল্যাপটপটা কোরাই 3, তারপর হচ্ছে অথবা রাইজন 3 যেটাই হোক। আর যদি আপনার অলরেডি থাকে, মনে করেন এটা কি বলা হয়, কোরাই 3 পরে যেটা ডুয়েল কোর, হ্যাঁ ডুয়েল কোর, অথবা কি বলে এটাকে পেন্থিয়াম থাকে, তাহলে ওইটাকে আপনি এসএসডি ইউজ করলে যদি ভালো হয় তাহলে ইউজ করতে পারেন। আমার মনে হয় যদি আপনার ডুয়েল কোর থাকে, ডুয়েল কোরের ল্যাপটপ থাকে, আমি বলি ডুয়েল কোর ল্যাপটপ থাকে, সেক্ষেত্রে আসলে এসএসডি ইউজ করা যায় যদি, তাহলে কিন্তু চলতে পারবেন মার্কেটিং, ঠিক আছে। যেমন আপনি যদি ইয়াতে যান, আপনি গুগলে সার্চ করেন যে এর চেয়ে বেশি কনফিগার, হ্যাঁ হবে, আমি তো ন্যূনতম বললাম, সবচেয়ে মিনিমাম যেটা এটাই বললাম। এর চেয়ে বেটার নিলে বালি নেন, সমস্যা কি, আপনি যত বেটার নিতে পারেন এটা কোনো সমস্যা নাই, বাট আমি সর্বনিম্নটা বললাম, এখন আপনি উপরে উঠতে পারেন, কোনো সমস্যা নাই। আচ্ছা, এখানে কোথায় গেল ফাইলটা, কোথায়, আচ্ছা এই তো দিয়ে দিচ্ছি আপনাদেরকে। ওকে, সো দেখেন আমি একটু বিষয়টা কোরের বিষয়টা একটু বুঝাই আপনাকে। কোরাই 3 ল্যাপটপ, ওকে ওকে, স্টারটেক থেকে দেখি, স্টারটেকটা বেটার। আচ্ছা, সো আচ্ছা এইচপির এই ল্যাপটপটা আমরা দেখি। যেমন আপনি যখন যাবেন, স্যার আমি ল্যাপটপ কিনবো কোরাই 3, আপনাকে দেখতে হবে কি, প্রথমে কোর দেখতে হবে, বা যেটা প্রসেসর আছে কোরাই 3 বা রাইজন 3 যেটাই আছে সেটা হচ্ছে মূলত প্রসেসর, ঠিক আছে। তারপর হচ্ছে প্রসেসরের পরে আপনি জেনারেশনটা দেখবেন। এখন বর্তমানে মার্কেটে যে ল্যাপটপগুলো আছে, জেনারেশন আছে মনে করেন 11 জেনারেশন পর্যন্ত আছে, ঠিক আছে। কোরাই 3 11 জেনারেশন পর্যন্ত আছে। আপনি যদি 8 জেনারেশন হোক, 10 জেনারেশন হোক, বা যেটাই হোক, 7 জেনারেশন হোক, জেনারেশন বলতে বোঝায় হচ্ছে স্যার ওই যে যত বেশি জেনারেশন আপ হবে 7, 8, 9, ওগুলা কিন্তু তত আপডেট থাকবে ল্যাপটপগুলো, একটু বেটার থাকবে এরকম স্যার। সো জেনারেশন এখানে স্যার তেমন একটা ইয়া না, আপনি 8 জেনারেশন থেকে 11 জেনারেশন পর্যন্ত নিতে পারেন, কোনো সমস্যা নেই। এটা হচ্ছে আপনি কোরটা হলে ঠিক আছে, কোরাই 3 বা রাইজন 3 পর্যন্ত হলে তার জেনারেশনটাও পারফেক্ট থাকবে। ল্যাপটপে মজার বিষয়টা হচ্ছে ল্যাপটপে সব কিছু কিন্তু স্যার অলরেডি সেট আপ থাকে, ঠিক আছে স্যার, ল্যাপটপে সব কিছু সেট আপ থাকে। ওকে, সো আচ্ছা এখন এটা দেব আমি এখানে, তারপর হচ্ছে আপনার গ্রুপে ছবিটা দিয়ে দিচ্ছি, এটা দেখেন। ওকে, আচ্ছা আচ্ছা ছবিটা, আচ্ছা এটা দেবো আমি, ছবিটা আপনাদের দেবো। এখন দেখেন এই প্রেজেন্টেশনে যদি আমরা যাই, তাহলে স্যার আপনি কোরাই 3 অথবা রাইজন 3-র মধ্যে নিয়ে নেবেন। খেয়াল করছেন স্যার, এটা এই ক্লাসটা মূলত স্যার আপনি কম্পিউটার কোনটা নেবেন সেটার উপর। হ্যাঁ, এই যে রাইজন 3, এখন যদি সেটা রাইজন 3 বা কোরাই 3-র উপরে হয়, রাইজন 5 কোরাই 5 হয়, ভালো,
সমস্যা নেই, বাট মিনিমাম চেষ্টা করবেন যে Core i3 অথবা Ryzen 3 এর ভিতরে হবে, এটা হচ্ছে সর্বনিম্ন। এখন কি কি দেখবেন বিষয়টা, মডেল দেখবেন, তার হচ্ছে মডেল সমস্যা নেই যেটাই হোক, দেখবেন যে ল্যাপটপটা দেখতে ভালো কিনা আপনার জন্য। স্ক্রিনটা চেষ্টা করবেন 15 ইঞ্চি রাখার, এটা 14 ইঞ্চি, চেষ্টা করুন 15 ইঞ্চি স্ক্রিনের মধ্যে হয় কিনা। তারপর যেটা হচ্ছে বিষয় সেটা হচ্ছে র্যাম দেখবেন, র্যাম হচ্ছে মিনিমাম 4 জিবি থাকতে হবে। তারপর হচ্ছে হার্ড ডিস্ক। এখন র্যাম আর হার্ড ডিস্ক নিয়ে একটু কথা বলি, আমরা প্রসেসর নিয়ে কথা বলি যে প্রসেসরটার আসলে এই বিষয়টা, হ্যাঁ, যে মূল আসলে কম্পিউটারের মূল ব্রেইনটাই হচ্ছে প্রসেসরকে বলা হয়, হ্যাঁ। তো এই হচ্ছে প্রসেসর, হয়তো Core i3 অথবা Ryzen 3। তারপর হচ্ছে র্যাম। স্যার র্যাম আমরা সবাই চিনি, র্যাম কি আমরা সবাই চিনি না? আমরা ফোনে র্যাম ইউজ করি, যে আমাদের সফটওয়্যারগুলো সব কিছু এই র্যামের মধ্যে থাকে। সো আমরা কিন্তু বুঝি যে ফোনে 4GB 2GB র্যাম থেকে 4GB র্যাম হলে বেটার, তারপর হচ্ছে 2GB থেকে 8GB হলে বেটার। সো কম্পিউটারের ক্ষেত্রে বা ল্যাপটপের ক্ষেত্রে আপনি চেষ্টা করতে হবে আপনার সর্বনিম্ন যেন আপনার 4GB র্যাম থাকে, ঠিক আছে স্যার? সর্বনিম্ন যেন আপনার 4GB র্যাম থাকে। তো এই 4GB র্যাম যদি ওকে মিনিমাম 4GB, এখন যদি আপনি 8GB র্যামের কিনে ফেলেন সমস্যা নাই। যেমন এইটা দেখেন, এইটা র্যাম কত, সে বলতেছে প্রসেসর হচ্ছে ইন্টেল Core i3, এটা জেনারেশন কত বলতেছে, আর জেনারেশনটা এখানে মেনশন হচ্ছে না, যাই হোক এই যে প্রসেসরটা কি ইন্টেল Core i3 এত, ওকে। তারপর হচ্ছে আপনার র্যাম বলতেছে কত 8GB। সো আমাদের র্যাম মিনিমাম 4GB হলে যথেষ্ট, আর লাগবেই না। এখন যদি আপনি মনে করেন যে না স্যার আমার 8GB নিব, এটা আপনার বাজেটের উপরে ডিপেন্ড করে নেবেন। আর হচ্ছে স্টোরেজ, আচ্ছা স্টোরেজে আমি আসতেছি এখন, দাঁড়ান। র্যামের পরে হচ্ছে স্টোরেজে আমরা যাই। স্টোরেজটা যদি আমরা একটু দেখি যে কি বলে এটাকে, আচ্ছা স্টোরেজ। এখন দেখেন আমাদের প্রত্যেকের ফোনে র্যামের সাথে রোম আছে, আবার একটা মেমোরি কার্ডও আছে। আমরা যদি ফোনের সাথে একটু কম্পেয়ার করি যে আমাদের র্যামের পরে কি আছে, রোম আছে। র্যাম যদি হয় 2GB, রোম হয় 16GB। র্যাম যদি হয় 4GB, রোম হয় 64 না কত, হ্যাঁ 64GB হয়, 32 + 32 64 হয়, আচ্ছা 64GB রোম হয়। তো কম্পিউটারে দুই ধরনের আছে, রোম আছে। র্যাম তো আমরা বুঝলাম, প্রত্যেকের কম্পিউটার র্যাম থাকবে 4GB মিনিমাম। রোম থাকবে দুই টাইপের রোম। প্রথমটা হচ্ছে আপনার এখানে হার্ড ডিস্ক তো কোথাও নাই, আচ্ছা একটা হচ্ছে হার্ড ডিস্ক, ঠিক আছে, হার্ড ডিস্ক ড্রাইভ, আচ্ছা। একটা হচ্ছে SSD, একটা হচ্ছে এইচডিডি, এটা হচ্ছে মোটামুটি ভালো। তারপরটা হচ্ছে এসএসডি। এখন এসএসডি নিয়ে যদি আমরা কথা বলি, এসএসডির ইমেজে যদি যাই আমরা, এইভাবে এই বিষয়টা বা এরকম থাকে, অথবা এরকম একটা চিপ থাকে, এই যে এসএসডি মেমোরি কার্ডের মতো একটু বড় একটা চিপ থাকে, এটাকে ইউজ করা যায়। এবং অথবা হার্ড ডিস্ক যদি বলি, হার্ড ডিস্কটা এরকম থাকে বা এরকম, যে কোনো একরকম থাকে আর কি। সো এই হার্ড ডিস্কের ভিতরে এবং এসএসডির ভিতরে আপনার কম্পিউটারে যত ফাইল, ডেটা, লেখালেখি সব কিছু এখানে থাকে, ছবি, ভিডিও, আমরা এগুলো কোথায় থাকে, আমরা রোমে থাকে না ফোনের, কম্পিউটারে থাকে হয়তো হার্ড ডিস্ক অথবা এসএসডি। তো দুইটাই কিন্তু সেম, দুইটাই কিন্তু রোম, কম্পিউটার মানে মোবাইলের রোম, বাট দুইটা ক্যাটাগরি আলাদা, ঠিক আছে। হার্ড ডিস্ক আর এসএসডির মধ্যে পার্থক্য আছে এই দুইটা। এখন চাইলে আপনি হার্ড ডিস্কও রাখতে পারেন, চাইলে আপনি এসএসডিও রাখতে পারেন। এসএসডি যদি ইউজ করেন তাহলে আপনার কম্পিউটার খুব ফাস্ট চলবে, খুব ভালো চলবে। কম্পিউটারে প্রবলেম থাকলেও আপনার প্রবলেম মানে এত তাড়াতাড়ি আপনার কম্পিউটার স্লো হবে না। হার্ড ডিস্ক কী করবে, হার্ড ডিস্ক থাকলে আপনার কম্পিউটার মনে করেন স্লো হতে পারে, সে আপনার কম্পিউটারকে ফাস্ট করার ক্যাপাসিটি তার মধ্যে নাই। এখন যদি বলেন স্যার আপনি কোনটা ইউজ করেন, আমি দুইটা ইউজ করি। আমার কম্পিউটার, ল্যাপটপে হার্ড ডিস্ক, এসএসডি দুইটাই আছে, ঠিক আছে। এখন আমাদের হার্ড ডিস্কটা কতটুকু হতে হবে, আপনি যদি হার্ড ডিস্ক নেন তাহলে নিতে হবে 1 TB, আই মিন 1 টেরাবাইট, মানে হচ্ছে 1024 GB, আচ্ছা হ্যাঁ 1024 GB, ঠিক আছে। তো প্রত্যেকের কম্পিউটারে কিন্তু যারা এখানে আছে হার্ড ডিস্ক আছে 512 আছে। তো বর্তমানে 512 GB হার্ড ডিস্কগুলো তেমন একটা ভালো কাজ করতেছে না, প্রবলেম করতেছে, আমরা কমপ্লেন পাচ্ছি। হার্ড ডিস্ক নিলে নেবেন হচ্ছে 1000 GB থাকবে। ল্যাপটপে তো অলরেডি সেট আপ থাকে। অথবা যদি হার্ড ডিস্ক না নিয়ে শুধু এসএসডি থাকে তাহলে হবে এসএসডি হবে 512। এটা হচ্ছে বিকল্প। যেমন এটা দেখেন, এটাতে কিন্তু হার্ড ডিস্ক নাই, এটাতে কত 512 GB এসএসডি আছে,
ঠিক আছে না? এটাতে হার্ড ডিস্ক নাই, এটাতে 512 জিবি এসএসডি আছে। এখন যদি আপনার ল্যাপটপে হার্ড ডিস্ক থাকে কিন্তু এসএসডি নাই, এখন কি করবেন? হার্ড ডিস্ক আছে, এসএসডি নাই, এসএসডি আপনি এক্সট্রা লাগাতে পারবেন যদি আপনার ডিভিডি ড্রাইভার থাকে। ড্রাইভার ইন ল্যাপটপ। আচ্ছা, আপনার ল্যাপটপে যদি ডিভিডি ড্রাইভারটা থাকে, যেমন ডিভিডি ড্রাইভার চিনছেন, মনে আছে কারো? এখন মনে হয় ডিভিডি, সিডি, ভিসিডি ক্যাসেট বা ডিভিডি ক্যাসেট আছে না, ওইগুলা দেখেন প্রত্যেকের ল্যাপটপ, ম্যাক্সিমাম, প্রত্যেক ল্যাপটপে না, ম্যাক্সিমাম ল্যাপটপে থাকে একটা, ওর এখন একটু কম থাকে। ম্যাক্সিমাম ল্যাপটপের এক সাইড দিয়ে ডিভিডি ক্যাসেট মানে ঢুকানো একটা ইয়া থাকে, ওইটা কি বলে, স্লাইডের ডিস্ক থাকে, ঠিক আছে? সো এই বিষয়টা যদি আপনার ল্যাপটপে থাকে এবং আপনার ল্যাপটপে এসএসডি নাই, তখন যদি আপনি ল্যাপটপে এসএসডি লাগাতে চান আর যদি এই যে ডিভিডির এই ফাংশনটা থাকে তখনই পারবেন, আদারওয়াইজ আপনি পারবেন না। কারণ যদি আপনার ল্যাপটপে এসএসডি নামক ওইটা থাকে না, তাহলে কি থাকবে? হার্ড ডিস্ক থাকবে। আর আপনার হার্ড ডিস্কটা খুলে ওইখানে এসএসডি লাগাতে হবে 228 জিবি অথবা 100 কত জিবি, 120 জিবি ওইটা। তো ওইটা হার্ড ডিস্কটাকে এখানে নিয়ে এসে ওইখানে এসএসডি লাগাই দেয়। এটাতে আপনার প্রেশার নিতে হবে না। আপনার যদি ল্যাপটপ থাকে অলরেডি, যাদের আছে ল্যাপটপ, তারা দেখবেন যে স্যার আমার ল্যাপটপে এসএসডি লাগানো যাবে কিনা, ঠিক আছে? ওটা আমি দেখতে পারবো না, ওটা আপনি কম্পিউটারের দোকানে যেয়ে দেখতে হবে। যদি দেখা যায় না আপনার এসএসডি লাগানোর ফাংশন নাই, তাহলে বলবেন যে ওই ভিতরে যেখানে হার্ড ডিস্ক আছে, হার্ড ডিস্কটা সরাইয়া 512 জিবি একটা এসএসডি লাগাইয়া দেন। কিন্তু 512 জিবি এসএসডির দাম না হলে 10-15 হাজার টাকা হবে, এর দরকার নাই। এই জন্য আর যদি আপনি ইয়া করেন, ওই 120 জিবি ইউজ করেন, তখন আপনি 3000 বা প্রায় 4000-এর ভিতরে আপনার হয়ে যাবে। যদি আপনার ডিভিডি ড্রাইভটা থাকে তাহলে আপনার জন্য ভালো, আর যদি এই ড্রাইভটা না থাকে তাহলে কিন্তু সমস্যা। আর যারা ল্যাপটপ কিনবেন তারা ভালো করে দেখবেন যে আমার হার্ড ডিস্ক দরকার নাই, আমার ল্যাপটপে থাকতে হবে এসএসডি, ঠিক আছে? এসএসডি, আপনার হার্ড ডিস্ক যত দামি কম্পিউটার থাকুক, যদি এসএসডি না থাকে আপনার ল্যাপটপ হ্যাং করবে। এখন আপনার 16 জিবি র্যাম থাকুক তাও করবে। এই জন্য আপনার এসএসডিটা মাস্ট বি লাগবে। আপনি যে কোনো কাজ করেন, এখন আপনার ল্যাপটপ হোক পুরনো, 10 বছর পুরনো হোক, সমস্যা নাই, যদি আপনি এসএসডি ইউজ করেন আপনি কাজ করতে পারবেন। ওই এসএসডিটা কি, ওই যে স্যার বললাম তো রুম, ওটার মধ্যে সব ইয়া থাকে, ডেটা। হ্যাঁ, ডেস্কটপে তো ইচ্ছা মতো কাস্টমাইজ করা যায়। আপনার যদি এরকম কম্পিউটার ডেস্কটপ হয় তাহলে আপনি ইচ্ছা মতো কাস্টমাইজ করতে পারবেন, বাট আমি দিচ্ছি ল্যাপটপের ডেফিনেশন, বিকজ সবাই ম্যাক্সিমাম ল্যাপটপই কিনবে। যদিও প্রাইজের দিকে গেলে ল্যাপটপ থেকে ডেস্কটপের দাম একটু কম থাকে, তারপরেও স্যার চেষ্টা করবেন ডেস্কটপ নেওয়ার, বিকজ আপনাকে নিয়ে আসতে হবে প্রায় সময়, টিম ওয়ার্ক করবেন, একজনের সাথে কথা বলবেন। মানে ডেস্কটপ নিলে কিছু প্রবলেমে পড়বেন, আর যখন এক্সপার্ট হয়ে যাবেন তখন দেখবেন 2-3 বছর 4 বছর কাজ করে ফেলছেন ফিল্ডে, তখন আপনার মানে একটা দুইটা হবে না, ঠিক আছে, আরও লাগবে। যখন আপনার কাছে টাকা থাকবে আপনি কিনতে পারবেন, বাট এখন একটা কিনেন, ভালো চিন্তাধারা করে কিনেন যেটা আপনি কিনবেন, ঠিক আছে স্যার? ওকে, জি বলেন। আমি বলি স্যার, আমরা সর্বোচ্চ সাপোর্ট দিই, আমি যেটা করি আমি সর্বোচ্চ সাপোর্ট দিই। ইভেন এরকমও হয়েছে আমাদের রাত 3টার সময় উঠে আমি সাপোর্ট দিছি, ঠিক আছে? সো যত দিন যাবে স্যার ব্যস্ততা বাড়বে, এটা যেটা করবো আপনাদের টেকনিক্যাল যে সাপোর্টটা, মানে কম্পিউটার নিয়ে কোনো সমস্যা পড়ছেন, এটা আপনাকে আমাদের এখানে সাপোর্ট টিম আছে ওখানে দেওয়া হবে, সব সাপোর্ট আপনার এখান থেকে পাবেন। আর কাজের বেলায় যে বিষয়টা আপনি আটকাবেন সেখানে সাপোর্ট আমি আপনাকে দেবো। বাট আমরা এখনো তো, আপনি নতুন আসছেন সবাই, আর 2-1টা ক্লাস হোক, আমি সবাইকে আমরা গ্রুপ ওয়াইজ করে ফেলবো স্যার, বিকজ আমরা গ্রুপ স্টাডি না করলে, আমি পরামর্শ দেবো, আপনারা ভালো লাগলে করবেন, না হলে করবেন না। গ্রুপ স্টাডি করাটা হচ্ছে মানে বেইচগুলোতে সাকসেসের মূল ইয়া। আপনি যত ভালো করে গ্রুপ ওয়াইজ কাজ করবেন, গ্রুপ স্টাডি করে শিখবেন, তত ভালো শিখতে পারবেন। তো দেখা যায় যে একটা প্রবলেম, যদি কাজের মধ্যে প্রবলেম পড়েন, যে কাজটা আমি শিখাই দিচ্ছি ওইটাতে প্রবলেম পড়েন, ওটা তো অবশ্যই আমাকে সলভ করে দিতে হবে। বাট এখানে আপনি প্রথমে আপনাকে রিসার্চ করাবো, আমি বলবো আপনি রিসার্চ করেন। আমি আপনার দিয়ে রিসার্চ করে আপনাকে দিয়ে রিসার্চ করাটা শেখাতে হবে, বিকজ এই রিসার্চ করে নিজের থেকে সলিউশন বের করাটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং আর একটা বড় একটা অংশ। আমরা কি প্রবলেম পড়ি না? আমরাও পড়ি স্যার। ওইগুলো নিয়ে সামনে ডিপলি কথা বলবো, এনি ডেক্সটার সবভাবে সাপোর্ট দেওয়া হবে, এটা নিয়ে আমি চিন্তা করেন না, বাট একটা সিস্টেমেটিকলি আসবে সব কিছু। ওকে, কিছু বলবেন? ইউজ করেন, আচ্ছা হবে, সমস্যা নেই, ডেস্কটপেও হবে। যাদের ডেস্কটপ আছে তারা ল্যাপটপ কেনার দরকার নেই, বাট ডেস্কটপ দিয়েও চলবে,
বাট বললাম তো ল্যাপটপ এখানে নিলে ডিজিটাল মার্কেটিং সেক্টরে ল্যাপটপ আনলে একটু বেশি ফেসিলিটি পাবেন আপনি, এটা ওকে। তারপর দেখেন, এখন আমরা যখন হার্ড ডিস্কের কথা বললাম, আমাদের স্টোরেজের কথা, এখানে আমাদের আরও 2 ধরনের স্টোরেজ আছে। যেমন হার্ড ডিস্ক বা এসএসডি কি বুঝছেন আপনারা সবাই? মনে করেন আপাতত কোনো একটা জিনিস আর কি, এটা ল্যাপটপে থাকতে হবে এটা। আর আরেকটা বিষয় হচ্ছে, আরও 2টা আছে হচ্ছে যেগুলোকে আমরা ক্যারি করতে পারি। হার্ড ডিস্ক বা এসএসডি তো আমাদের ভিতরে থাকবে, ল্যাপটপের ভিতরে বা কম্পিউটারের ভিতরে থাকবে, এগুলো তো আমরা দেখতে পারবো না। আরও 2টা আছে, এগুলো হচ্ছে আপনার হার্ড ডিস্ক এবং এসএসডির মতোই, বা দেখেন হার্ড ডিস্ক এবং এসএসডিকে আমরা কম্পিউটারের ভিতরে লাগাতে পারবো, আবার বাইরে নিয়েও ঘুরতে পারবো। আমাদের কাছে কিন্তু পকেট ড্রাইভার আছে একটা জিনিস, পেন ড্রাইভ চিনেন সবাই? ওকে, তো পেন ড্রাইভের মতো এই যে পেন ড্রাইভটা, এই যে এটা হচ্ছে পেন ড্রাইভ, এটা হচ্ছে এই যে আমি পেন ড্রাইভ ইউজ করতেছি, ওখান থেকে ওখানে ফাইলটা নিয়ে যাওয়া, কোথাও থেকে কোথাও ফাইল ট্রান্সফার করার জন্য পেন ড্রাইভ বা কোনো কিছু আমরা পেন ড্রাইভের ভিতরে রাখি, যে ওই ফাইলগুলো ওই পেন ড্রাইভে রাখছি। তো যেটা এটা কি করে, পেন ড্রাইভটা হচ্ছে একটা ছোটো ড্রাইভ, এটার ভিতরে মানে 32 জিবি, 32, তারপর হচ্ছে 64 জিবি, তারপর 128 জিবি, এরকম জিবি আকারে থাকে সব জায়গায়। র্যাম বলেন, রোম বলেন, মেমোরি বলেন, হার্ড ডিস্ক বলেন, এসএসডি বলেন, পেন ড্রাইভ বলেন, পোর্টেবল পকেট ড্রাইভার বলেন, সবগুলো কিন্তু জিবি আকারে থাকে। প্রথমে 1 জিবি 512 এমবি, 512 এমবি হয় প্রথমে, মানে আধা জিবি। আর 1 জিবি হচ্ছে 1012 জিবি, 12 এমবিতে হচ্ছে 1 জিবি, 1024 এমবিতে হচ্ছে 1 জিবি। তারপর হয় এর ডাবল, 1 জিবির ডাবল কি 2 জিবি, তারপর হয় 2 জিবির ডাবল হয় 4 জিবি, 4 জিবির ডাবল হয় 8 জিবি, 8 জিবির ডাবল হয় কত 16 জিবি, 16 জিবির ডাবল হয় কত 32 জিবি, 32-এর ডাবল কত 64 জিবি, 64 ডাবল কত 128, 128-এর 256, 256 ডাবল কত 512, 512 ডাবল কত 1000। সব জায়গায় যত জায়গায় জিবির হিসাব এইভাবেই আসে। আপনি অনেক সময় এখন চিন্তা করেন স্যার 3 জিবি র্যাম থাকে, অনেক সময় ওগুলা কি, ওগুলা হচ্ছে 2টা র্যাম থাকে, অনেক ফোন থাকে না 3 জিবি র্যাম, ওগুলার ডেফিনেট 3 জিবি বলতে কিছু থাকে না, এবার থাকে হচ্ছে একটা 2 জিবি র্যাম আর একটা 1 জিবি র্যাম, 2টা র্যাম ইউজ করে এখানে, ঠিক আছে। এই যে এগুলো হচ্ছে র্যাম, এগুলো কম্পিউটার র্যাম, বাট এয়ার র্যামগুলো আলাদা, একটু আপনার মোবাইলের র্যাম ওগুলো আলাদা, ঠিক আছে। ওকে, পাওয়ার সাপ্লাই এটা নিয়ে কথা না। আচ্ছা, এখন আমরা বলি আরেকটা পেন ড্রাইভ। সো আমাদের সবার কিন্তু পেন ড্রাইভ থাকতে হবে, একটা পেন ড্রাইভ সবাই রাখবেন, কম্পিউটারের সাথে পেন ড্রাইভ থাকলে ভালো। ওকে, তারপরের বিষয়টা যাই আমরা, হচ্ছে পোর্টেবল আর হার্ড ড্রাইভ, ঠিক আছে। যেমন হচ্ছে ওকে, হার্ড ড্রাইভ, ওকে, আচ্ছা পাওয়ার ব্যাংক তো চিনেন, ফোনে চার্জ দিই যে আমরা পাওয়ার ব্যাংক, পাওয়ার ব্যাংকের মতোই স্যার এই যে পোর্টেবল হার্ড ড্রাইভ আছে, এটাও কিন্তু পেন ড্রাইভের মতো, এখানে সব ফাইলটা রাখা যায়। পেন ড্রাইভটা হচ্ছে স্যার মেমোরি কার্ডের মতো, পেন ড্রাইভের ভিতরটা কিন্তু দুর্বল, এই যে মোবাইলে মেমোরি কার্ড আছে না, ওগুলোর মতো, যে কোনো সময় নষ্ট হয়ে যেতে পারে। বাট এর চেয়ে ভালো যদি আপনি এরকম পকেট ড্রাইভ নেন, তাহলে মানে আপনার নেওয়ার জন্য বলছি না, এটা এখন নেওয়ার দরকার নেই, এটা অযথা খরচ হবে, এটা চিনে রাখেন। এইটার মধ্যে কিন্তু বিভিন্ন ফাইল, ডকুমেন্ট সবকিছু আমরা রাখতে পারি, যেমন সবকিছু রাখতে পারি আমরা কিন্তু চাইলে ইউজ করতে পারি, ওই কম্পিউটারের সাথে নিয়ে আমরা এই পকেট রাউটারটা বা পকেট ড্রাইভারটা ইউজ করতে পারি। এটার মধ্যে হার্ড ডিস্ক এবং এসএসডি আছে, এটার মধ্যে যদি আপনি হার্ড ডিস্কের নেন ভালো, এসএসডি নিলে আরও ভালো। তো এইটা নিয়ে তেমন একটা মাথা ঘামার দরকার নেই, এটাকে জাস্ট চিনে রাখেন। আর মেইন হচ্ছে ল্যাপটপের ভিতরে যেন আপনার এসএসডি থাকে, প্রয়োজনীয় কথাগুলো নোট করেন, অথবা এই ক্লাসটা আমি রেকর্ড করতেছি, আজকে এই ক্লাসটা আমি আপনাদের গ্রুপে দেবো, বাট কথা হচ্ছে সবসময় ক্লাসগুলো দেবো না। ওকে ফাইন, এটা গেল। তারপর আমাদের কি আসতেছে এই বিষয়গুলো জানা উচিত, যদিও শর্টকাটে। আচ্ছা, এগুলাতে আসি আমরা। আমাদের কম্পিউটারকে সুন্দর করে তোলার জন্য প্রথমে আমাদের হার্ড ডিস্ক, এসএসডি, র্যাম দরকার, যেটা আমরা একটু আগে বুঝলাম। তারপরে স্যার খুব কমফোর্টলি কাজ করার জন্য, খুব ভালোভাবে কাজ করার জন্য স্যার আমাদের কিবোর্ড দরকার, খুব ভালো কিবোর্ড দরকার, ঠিক আছে। সো কিবোর্ড এবং মাউস দরকার। সো আমরা মাউস তো সবাই চিনি যে এই মাউস, এটা কি করে, মাউসে কি করে, যে এখানে ইনস্ট্রাকশন দিছি, কাজটা হচ্ছে, হ্যাঁ, কোথাও ক্লিক করলাম, ক্লিকটা হলো, বা কোথাও ভিজিট করব, ঢুকবো, এটা দেখবো, ক্লিক করলাম, হয়ে গেল, তাই না? ওকে, সো এই হচ্ছে মাউসের কাজ। আমরা সবাই মাউসকে চিনি, এরকম কি কেউ আছে যে মাউসটা আগে দেখি নাই কখনো? অবশ্যই মাউসটা দেখেছি। সো মাউসটা কিরকম করলে এটা যেভাবে নেই ওইদিকে যায়। বাট কিবোর্ডও আমরা চিনি যে স্যার আমরা যা লিখবো, আমরা কম্পিউটারে যা এই যে লেখাগুলা ওই যে সব কীভাবে হয়েছে, কিবোর্ডের মাধ্যমে হয়েছে। আমরা কিবোর্ডের কি চাপছি, আমরা ফোনের যে আছে না,
ফোনে যে টাইপ করি না ওইটাই কিবোর্ড, এবং ওটা তো অনলাইন সফটওয়্যার এখন হচ্ছে হার্ডওয়্যারে আসেন কিবোর্ড। সো কিবোর্ডটা স্যার মার্কেটিংয়ের ক্ষেত্রে স্যার কিবোর্ডটা খুব ইম্পর্টেন্ট। আমি বলি গ্রাফিক্স বা ওয়েবের ক্ষেত্রে কিবোর্ড যে কোনো কিবোর্ড নিয়ে আপনি করেন, বাট মার্কেটিংয়ের ক্ষেত্রে আমার কিছু টিপস আছে, কিবোর্ড নিয়ে কিছু কথা আছে আমার। যেমন আমরা তো জানি কিবোর্ড দিয়ে লিখতে হয়, ঠিক আছে। সো আমাদের মার্কেটিংয়ের ক্ষেত্রে টুকটাক অনেক কিছু লেখা লাগে, টুকটাক লেখালেখির কাজ আছে। সো এই ক্ষেত্রে আমরা যেটা করি, এখন দেখেন কিছু কিবোর্ড আছে যেগুলোতে লিখতে খুব কষ্ট হয়, আর কিছু কিবোর্ড লিখতে খুব কমফোর্ট ফিল হয়। এই যে দুইটা কিবোর্ড দেখছেন না, এখানে আপনি বলেন তো কোনটা ভালো হবে? নিশ্চয়ই উপরেরটা, লাইট জ্বলতেছে, দেখতে খুব সুন্দর, গেমিং গেমিং একটা ভাব আছে, তাই না? এটা দেখছেন না, দেখতে একটু লাগে না কি একটু কম দাম। বাট আপনি যদি বলেন যে স্যার আমি কোনটা চুজ করবো, আমি নিচেটা চুজ করবো, বিকজ আমি বলি এই যে কিবোর্ডটা, এটা দিয়ে কিন্তু লেখা লিখতে খুব কমফোর্ট ফিল করা যায়। আর উপরটা হচ্ছে গেমিং কিবোর্ড। যেমন এই কিবোর্ডটা দেখেন, এই কিবোর্ডটা দিয়ে আমি লিখতে আমার খুব কষ্ট হয়, বিকজ এটা ওইভাবে না, লেখার জন্য পারফেক্ট শেপে বানানো, বাট কোনাগুলা স্যার মতো ধারালো, কোনাগুলো ধারালো, ঠিক আছে। বাট এই যে কিবোর্ডটা, এখানে এফোর্টেক দেখেন, এফোর্টেক কোম্পানির যে কিবোর্ডগুলো আসলে অনেক ভালো। এফোর্টেকের কিবোর্ডগুলো আমি 5 বছর থেকে ইউজ করতেছি, একটা কিবোর্ড এখন চলতে, 2টা কিবোর্ড পরে আছে, চলতেছে খুব ভালো, যায় অনেক দিন, বাট কাজ করতে পারবেন খুব ভালো। এটাও কিন্তু অনেক দামি কিবোর্ড, বাট এটা দিয়ে আমি লিখতে আমার খুব কষ্ট হয়, জানি না কেন ওদের শেপগুলো এরকম, বাট এফোর্টেকের কিবোর্ডগুলো খুব ভালো, ঠিক আছে। সো যেহেতু আপনারা মার্কেটিং করবেন, মার্কেটিং একটা কনসেপ্ট আজকে শিখিয়ে দিই, প্রোডাক্ট ভালো দিলে, সার্ভিস ভালো দিলে মানুষ আপনার মার্কেটিং করবে। এখন কিন্তু আমি এফোর্টেকের মার্কেটিং করে দিচ্ছি, আমরা ভালো জিনিস দরকার, আপনাদেরকে ভালো জিনিস দেখানোর জন্য আমি এফোর্টেকের মার্কেটিং করে ফেলতেছি আপনার কাছে, যদিও এফোর্টেকের সাথে আমার কোনো সম্পর্কই নেই। আপনি যদি কাউকে ভালো কিছু দেন, অটোমেটিকলি আপনার মার্কেটিং হয়ে যায়। এটা ডিজিটাল মার্কেটিং এর সূত্র না, এটা হচ্ছে যখন আপনি মার্কেটিংটা খুব ভালো করে শিখবেন, যে কোনো একটা বিজনেস ডেভেলপমেন্ট করবেন বা যে কোনো বিজনেসের জন্য আপনি মার্কেটিং করবেন, এই বিষয়টা আপনার সামনে আসবে, ঠিক আছে। তো এফোর্টেক কিবোর্ড, এফোর্টেক নামে একটা কোম্পানি আছে, এফোর্টেক কিবোর্ড যাই, ইমেজে যাই, যারা দেখি এই যে এফোর্টেকের যে কিবোর্ডগুলো আছে, যেমন এইটা অনেক ভালো লেখার জন্য। আপনি যদি ওয়েব ডিজাইন ডেভেলপার হন অথবা গ্রাফিক ডিজাইন হন, তাহলে আপনার এগুলো নিয়ে টেনশন করার দরকার নেই, যা মন চায় তা নেন। বাট এজ এ ডিজিটাল মার্কেটার আমি বলবো যে ডিজিটাল মার্কেটিং হলে কিবোর্ড নিয়ে আপনি ভালো একটা কিবোর্ড নেন, যাতে আপনার কিন্তু লেখালেখি কাজ আসবে, যাতে আপনি কমফর্ট ফিল করেন লিখতে, ভালো করে লিখতে পারেন, ঠিক আছে, টাইমটা সেভ হবে। এটা গেল। তারপর হচ্ছে কিবোর্ড এবং মাউসের চ্যাপ্টারটা শেষ। তারপর আসতেছে আমাদের কি, আচ্ছা এটা কি গ্রাফিক্স কার্ড। আচ্ছা গ্রাফিক্স কার্ড মূলত স্যার আমাদের দরকার নাই, এটা হচ্ছে যখন যারা একটু হায়ার লেভেলের কাজ করে, এটা হচ্ছে খুব হাই লেভেলের কাজ বা ভিডিও এডিটিং করে, যারা বড় বড় ভিডিও অ্যানিমেশনের কাজ করে তাদের জন্য। বাট গ্রাফিক্স কার্ড আসলে আমাদের দরকার নাই, এটা এই স্লাইডটা সবার জন্যই করা হয়েছে, মূলত যেই বেশি যতটুকু দরকার ততটুকু আমরা আসলে এটা অ্যাপ্লাই করি। ওকে, এটা গেল। তারপর মনিটর তো আমরা চিনিয়ে দেবে, মনিটর থাকবে। তবে একটা বিষয় আপনারা সবসময় খেয়াল করবেন যে আপনার কম্পিউটারে, আপনার ল্যাপটপে যাতে আপনার স্ক্রিনটা বড় থাকে। যেমন 14 ইঞ্চির যেটা আছে, এই যে ল্যাপটপটা, এটা ওভারঅল ঠিক, বাট এটা 14 ইঞ্চি, চেষ্টা করবেন 15 ইঞ্চি নেওয়ার, বা 17 ইঞ্চিরও ল্যাপটপ আছে, এটাও নেওয়ার। একটু বড় নিলে বেটার, যে বড় স্ক্রিন আমার ভালো লাগতেছে, এটা যত বড় স্ক্রিন হবে তত বেটার। ওকে, সো আমি এখন একটা ল্যাপটপের কনফিগারেশন আপনাদেরকে দিয়ে দিই। এই ছবিটা দেখেন স্যার, এখন আমরা প্রসেসরের বিষয়টা কি বুঝছি? হ্যাঁ, এটা নিয়ে যাবেন, এটা নিয়ে দেখাবেন যে মূলত বিষয়টা হচ্ছে কি, এটা আসলে এটা ডিজাইন করা না, আমরা ডিজাইন করছি না, জাস্ট এমনি একটা ল্যাপটপ বসাই আমি বানাইছি এটাকে। যেমন প্রসেসরটা দেখেন, আমার মিনিমাম কনফিগারেশন আর হচ্ছে ম্যাক্সিমাম কনফিগারেশন, একটু খেয়াল করেন স্যার। মিনিমাম কনফিগারেশনের মধ্যে দেখেন আপনি কোরাই 3 অথবা রাইজন 3 নিতে পারেন, আর ম্যাক্সিমাম যে মধ্যে আপনার কনফিগারেশন প্রসেসরটা যেন কোরাই 5 বা রাইজন 5 হয়। আপনি একটু ম্যাক্সিমাম যদি বাজেট ভালো থাকে তাহলে নিতে পারেন। তারপর হচ্ছে আপনার মিনিমাম কনফিগারেশনে আপনার মিনিমাম যেন জেনারেশনটা 7 থাকে। প্রত্যেকটা ল্যাপটপের মধ্যে একটা জেনারেশন থাকে, বা কম্পিউটারের মধ্যে একটা জেনারেশন থাকে। সো এটা যেন 7 জেনারেশন হয় মিনিমাম। আর যদি একটু বেশি নিতে পারেন তাহলে 8 to 11 বা 10 যেটাই হোক, ঠিক আছে, নিতে পারেন, যত যা আছে নিতে পারেন, সমস্যা নেই এটা। তারপর হচ্ছে র্যাম সর্বনিম্ন যেন 4 GB থাকে, 4 GB।
আর রোম যেন থাকে হচ্ছে আপনার 8, মানে র্যাম যেন থাকে আপনার কত 4 GB মিনিমাম কনফিগারেশন, আর ম্যাক্সিমাম কনফিগারেশন বা আইডিয়াল বা একটু ভালো যদি নেন তাহলে আপনার জন্য 8 GB র্যামের নেন, ঠিক আছে। তারপরে হার্ড ডিস্ক যেটা সেটা যেন আপনার 1 TB থাকে, অথবা এখানে একটু কাস্টমাইজ করা যায়। এখন ম্যাক্সিমাম ল্যাপটপে হার্ড ডিস্ক থাকে না, শুধু এসএসডি থাকে 512। সো এখানে যেন 512 এসএসডি ওয়ালা ল্যাপটপটা আপনি কিনে নিলে আপনার জন্য ভালো, ঠিক আছে। অথবা যদি হার্ড ড্রাইভ থাকে 512 বা 1 TB, তাহলে আপনি আচ্ছা স্যারেরা কি এই বেচের আপনাকে কত ক্লাস করছেন দুজন আপনারা? কত আছে কিছু বলছিলাম মনে আছে? তো আমি ক্লাসে দেবো না, এলাও করবো না আপনাদেরকে। কি সমস্যা? বসেন, এগুলা করা যাবে না স্যার, ঠিক আছে, বিকজ অনেক কিছু মিস হয়ে যাবে এগুলা করলে। ওকে, সো এটা স্যার অনেক আগের বানানো, দ্যাটস ওয়াই এখন আর এসএসডি হার্ড ডিস্কের এখানে চাইলে আপনি এসএসডি করতে পারেন। তারপরেও বলছি যে হার্ড ডিস্ক থাকুক না থাকুক আপনার এসএসডি থাকতে হবে। এই বিষয়টা আমরা এসএসডি এবং হার্ড ডিস্কের বিষয়টা কিছুটা বুঝি নাই, এটা আমি বুঝতে পারছি, বাট যখন আপনি কিনতে যাবেন দোকানে তখন আসলে গেলে আসলে বুঝতে পারবেন যে বিষয়টা কি, অথবা কি বলে ওখানে যারা থাকে আপনাকে ভালো গাইড দিয়ে দেবে। জাস্ট আপনি বলবেন যে এই কনফিগারেশনগুলোর সাথে যেন আমার ম্যাচ থাকে। তারপর হচ্ছে আপনার একটু বেশি আইডিয়াল নিলে আপনার 1 TB তার প্লাস হচ্ছে এসএসডি, যে এই বিষয়টা আপনি এখানে নিয়ে আসছি, এই যে বিষয়টা ওর এসএসডি 512 এটা আমি এখানে নিয়ে আসছি। তারপর হচ্ছে আমাদের গ্রাফিক্স চিপটা দরকার নাই, ডিসপ্লে 14 ইঞ্চি বা 15 ইঞ্চি। আচ্ছা প্রাইস এটা অনেক আগের। আচ্ছা আমি নিজে এখন আপনাদের একটা দেই লিখে। প্রসেসর যেন হয় Core i3 और Ryzen 3। अच्छा Core i3 Ryzen 3 Generation 8 RAM 4 GB, তারপর হচ্ছে RAM 4 GB, তারপর হচ্ছে SSD 512। আচ্ছা SSD 512 থাকতে হবে। ভিডিওটা করে রাখলাম আর কি, এটা প্রথম 2-1টা দেবো, যেহেতু কম্পিউটার কেনার বিষয় প্রথম কয়েকটা দেবো, সব কিছু দেবো না। যদি হার্ড ডিস্ক না থাকে তাহলে 512 GB, অথবা SSD 120 GB, ল্যাপটপ। ওকে, যদি আপনার ল্যাপটপে হার্ড ডিস্ক থাকে তাহলে 100 নিতে হবে। অ্যান্ড আচ্ছা এটা বুঝছেন তো, এই বিষয়টা বুঝেন। আপনি যদি এই এসএসডির বিষয়টা যদি আপনার কনফার্ম থাকে, মানে এই এসএসডির বিষয়টা যদি ল্যাপটপে কনফার্ম থাকে, টু বি অনেস্ট আপনার ডিজিটাল মার্কেটিং এর জন্য আর তেমন কিছুই দরকার নাই ল্যাপটপের। শুধু দেখবেন যে কম্পিউটারে কোনো সমস্যা আছে কিনা এইটাই না, মানে যেখান থেকে কিনবেন দ্যাটস ইট। তারপর সাইজ, ডিসপ্লে সাইজ কত 14 ইঞ্চ এনাফ, বাট বেটার আইডিয়াল। ওকে, তারপর প্রাইস রেঞ্জের কথা বলা আছে না, বিকজ প্রাইস রেঞ্জ এখন বাড়তেও পারে কমতেও পারে, ঠিক আছে। তো স্যার এই জায়গাটা আমি এই নোটটা আপনাদের গ্রুপে আমি দিয়ে দেব, আমি এটা এখনই কপি করে আপনাদের গ্রুপে দিয়ে দিচ্ছি, এবং আপনারা আচ্ছা ওকে এটা দিয়ে দিচ্ছি গ্রুপে আপনাদের, এটা দিছি, এখন আপনারা এটা কপি করে নিয়ে এটা দেখতে পারেন, ঠিক আছে। এর সাথে মিলাতে পারেন, এই সাথে যেটা মিলবে, মানে মিনিমাম যদি এটা থাকে আপনাদের, যেমন এটা হচ্ছে মিনিমাম যাই কিনা। এখন যদি আপনার এসএসডি থাকে আরও বেশি ফাইন, যদি ডিসপ্লে আরও বড় থাকে আরও ফাইন,
প্রসেসর যদি Core i3 বা Ryzen 3 উপরে থাকে ফাইন, কোনো সমস্যা নেই, নিতে পারেন। বাট এসএসডি বিষয়টা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, আর কিছুই না এখানে, ঠিক আছে। এবং প্রত্যেকটা ল্যাপটপের কম্পিউটার যখন আপনি ওপেন করবেন, এই জায়গায় যাবেন, যাওয়ার পর প্রত্যেকটা কম্পিউটারে কিন্তু এই দিস পিসি নামে একটা ফাংশন থাকবে। এই দিস পিসি ফাংশনে যদি আপনি যান, যাওয়ার পর আপনি এই জায়গায় আসবেন, এখানে এসে আপনি রাইট ক্লিক করে মাউজের প্রপার্টিসে গেলে আপনি দেখতে পাবেন যে আসলে আপনার ল্যাপটপটা কত জিবি আছে, এখানে কি কি আছে। যেমন এটা হচ্ছে 11 জেনারেশন আমার Core i5 প্রসেসর, ঠিক আছে। তারপর হচ্ছে কি আছে এখানে 16 জিবি, আমার র্যাম হচ্ছে 16 জিবি 16 জিবি, এবং এটাতে এসএসডি আছে, এটাতে কোনো নাই, হার্ড ডিস্ক নাই, এটাতে 512 জিবি এসএসডি লাগানো আছে, ঠিক আছে। এই বিষয়টা ভালো করে দেখে যাচাই করে আপনি ল্যাপটপ নেবেন। কারণ ভালো একটা ল্যাপটপ না নিলে স্যার ভালো করে কাজ কখনো করতে পারবে না। যদি আপনার কম্পিউটারের সমস্যা থাকে তাহলে মানে কাজ করতে আপনার ব্যাঘাত ঘটবেই, ঠিক আছে স্যার। ওকে, সো আমরা যদি আচ্ছা ঠিক আছে, ওকে এটা, তারপর হচ্ছে ইনস্ট্রাকশন হাউ কম্পিউটার ওয়ার্ক। ওকে, এখন আমরা যাই একটু সফটওয়্যারে। আমরা হার্ডওয়্যারের বিষয়টা বুঝলাম তো, কম্পিউটার কীভাবে সেট আপ করবেন এটা। আর যেহেতু আমরা আসলে যদি কেউ চান যে স্যার না আমি কম্পিউটার ডেস্কটপই কিনবো, যাই হোক আমার, তাহলে স্যার আপনাকে আমি আলাদা হবে স্যার এটা লাগবে বলবো। আমি চাচ্ছি না যে এখানে আমি আর সময় নষ্ট করতে। এগুলা স্যার বেসিক বিষয় সবাই অলরেডি জানে, বাট আমরা জানলাম কেন? কারণ আমরা বললাম তো, আমরা একেবারে জিরো যারা জানে তাদের থেকে আমরা আসলে উঠানো। যারা আসলে খুব এক্সপার্ট কম্পিউটার, তাদের এই বিষয়টা একটু বোরিং লাগতেই পারে, কিছু করার নাই, সবাইকে নিয়ে এগোতে হবে। ওকে স্যার, তো আমরা যদি দেখি যে অপারেটিং সিস্টেম, মানে প্রথম যদি আমরা সফটওয়্যারে যাই, এতক্ষণ কিন্তু আমরা হার্ডওয়্যার চিনছি, আমরা কিন্তু হার্ডওয়্যার সফটওয়্যারের কথাগুলো আমাদের মুখে মুখে আছে, আমরা জানি। তো হার্ডওয়্যারটা কি ছিল? যে একটা এই মাউস একটা হার্ডওয়্যার, বিকজ এটা একটা জিনিস দেখা যাচ্ছে, সে একটা পদার্থ, সে জায়গা দখল করতেছে। তারপর পদার্থ তিনটা সূত্র কি জানছিল? ওজন আছে, আয়তন আছে, ওজন আছে, আয়তন আছে, জায়গা দখল করতেছে, সে হচ্ছে কি পদার্থ। আর সফটওয়্যার হচ্ছে অপদার্থ, ঠিক আছে। সফটওয়্যার হচ্ছে একটা অপদার্থ, কারণ তার কোনো জায়গা নাই আমার, ঠিক আছে। সে হচ্ছে তাকে দেখা যায়, দেখতে পারি, ভার্চুয়াল, সে একটা অদৃশ্য জগতের মাঝে ভাসতেছে, শুধু আমার কম্পিউটার স্ক্রিনের মধ্যে তাকে দেখা যাচ্ছে। ওকে, তো সফটওয়্যার কি আমরা যে এই জানি, আমাদের মোবাইলটা কিন্তু হার্ডওয়্যার, মোবাইলের কাভার হার্ডওয়্যার, মোবাইল চার্জার একটা হার্ডওয়্যার, তার ভিতরে যে বিষয়গুলো আছে ওগুলো হার্ডওয়্যার। বাট আমি যে ফোনের মধ্যে ইউজ করতেছি কি, দেখুন সফটওয়্যার ইউজ করতেছি, ক্যামেরা ইউজ করতেছি, ওইটা আমি ইউজ করতেছি না, তো এগুলো হচ্ছে কি আমাদের হার্ডওয়্যার, সফটওয়্যার সরি, এই যে সফটওয়্যারগুলো আছে এগুলো কি সফটওয়্যার, এগুলোকে আমি ধরতে পারতেছি, ইউজ করতেছি, ঠিক আছে, তার ইয়াই নেই, কিছুই নেই। ওকে, সো এগুলো হচ্ছে সফটওয়্যার। সো সফটওয়্যার আবার দুই টাইপের আছে, একটা কম্পিউটারে বা একটা ডিভাইসে, এটা মোবাইল ডিভাইস হোক আর একটা কম্পিউটার ডিভাইস হোক, এখানে দুই ধরনের সফটওয়্যার আছে। যেমন প্রথম সফটওয়্যারটা হচ্ছে আপনার অপারেটিং সিস্টেম। আমরা যখন ফোন ইউজ করি, ফোনে কিন্তু কয়েকটা অপারেটিং সিস্টেম থাকে সফটওয়্যার বাদে। প্রথমটা হচ্ছে অ্যান্ড্রয়েড, হচ্ছে একটা অপারেটিং সিস্টেম। আইফোন যারা ইউজ করে তাদের জন্য হচ্ছে iOS একটা। তারপর হচ্ছে যারা উইন্ডোজ ইউজ করে, এখানে কি উইন্ডোজ ফোন ইউজ করছেন? লুনিয়া, আচ্ছা, উইন্ডোজ ফোনে কিন্তু আর উইন্ডোজ একটা আছে অপারেটিং সিস্টেম। তারপর মনে করেন আরও কয়েকটা আছে, যেমন রিসেন্ট হুয়াওয়ে নিজের একটা অপারেটিং সিস্টেম লঞ্চ করছে মেবি, তাদের গুগল থেকে ব্যান হওয়ার পর। হ্যাঁ, হয় নাই, বা শুনছিলাম যাই হয়েছে, এখন লঞ্চ হয় নাই মেবি, যাই হোক। সো আবার আরও কি জানি আছে, হ্যাঁ, লুনিয়া ফোনগুলোতে কিন্তু আবার উইন্ডোজ অপারেটিং সিস্টেম আছে, অ্যান্ড্রয়েড ফোনগুলোতে কিন্তু আবার ওই যে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম আছে, আইফোনে কিন্তু iOS অপারেটিং সিস্টেম আছে। সবগুলাতে কিন্তু সফটওয়্যার সেম। যেমন মনে করেন আপনি ফেসবুক সফটওয়্যার ইনস্টল করবেন, ফেসবুকটা কি সব জায়গায় হয়, অ্যান্ড্রয়েডেও হয়, iOSও হয়। সো এইটা না, iOS এবং অ্যান্ড্রয়েডের মধ্যে পার্থক্য হচ্ছে অপারেটিং সিস্টেম, ঠিক আছে। ঠিক ওইভাবে কম্পিউটারে কিন্তু আপনার অপারেটিং সিস্টেম আছে। কম্পিউটারের মধ্যে আছে হচ্ছে আপনার উইন্ডোজ আছে, তারপর হচ্ছে ম্যাক আছে, যারা আইফোনের কম্পিউটার যেগুলো, অ্যাপলের যে কম্পিউটারগুলো, ওগুলোতে হচ্ছে ম্যাক আছে, তারপর আছে লিনাক্স আছে, ঠিক আছে। তারপর আরও কিছু আছে যেগুলো আসলে আমরা এত পরিচিত না, প্রচুর অপারেটিং সিস্টেম আছে যেগুলো পরিচিত না। তো আমরা যেটা চিনি সেটা হচ্ছে কম্পিউটার অপারেটিং সিস্টেম, যেটা চিনি সেটা হচ্ছে উইন্ডোজ ছাড়া আমরা ফোন ইউজ করতে পারবো না। ঠিক ওইভাবে মোবাইলে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম ছাড়া আমরা মোবাইল ইউজ করতে পারবো না, ঠিক আছে। তো প্রত্যেকটা ডিভাইসে অপারেটিং সিস্টেম থাকে এবং প্রত্যেকটা ডিভাইসের মধ্যে ভার্সন থাকে। যেমন অ্যান্ড্রয়েডের মধ্যে থাকে না যে কিটক্যাট ভার্সন, ললিপপ ভার্সন, তারপর আরও কিছু থাকে না, তো আছে না 4.4.4 ভার্সন, 5.0 ভার্সন, তারপর 6. এত ভার্সন থাকে না প্রত্যেকটা অ্যান্ড্রয়েডের ফোনে। ঠিক ওইভাবে কম্পিউটারের মধ্যে কিন্তু ভার্সন থাকে, যে ভার্সনটা হচ্ছে উইন্ডোজ 7, উইন্ডোজ 10, মনে করেন উইন্ডোজ XP ছিল,
ইউজ করতো, অনেকে এখনো উইন্ডোজ এক্সপি ইউজ করে। তারপরে আসলো মানে উইন্ডোজ 98 ছিল, তারপর 2004 না 3 আসছিল, ওইটা আমি ভুলে গেছি। বাট উইন্ডোজ এক্সপি থেকে আমি ইউজ করতেছি। উইন্ডোজ এক্সপি ছিল, উইন্ডোজ এক্সপি থেকে আপডেট হয়ে আসছে উইন্ডোজ 7 2007 মেবি। সো উইন্ডোজ 7 আসার পর তারপর আসছিল উইন্ডোজ 8, এটা 2013 না 12তে আসছিল উইন্ডোজ 8। আর উইন্ডোজ 8 আসছিল, আসার পর উইন্ডোজ 9 আসে নাই, উইন্ডোজ 10 চলে আসছে। 8.1কে একটু আপডেট দিছিল, বাট উইন্ডোজ 10 আসছিল। বাট এখন চলতেছে কোনটা? উইন্ডোজ 11। সো এখানে কেউ কি উইন্ডোজ 11 ইউজ করেন? আপনি? আচ্ছা, ভালো করে ইউজ করতে পারতেছেন না? ভালো সমস্যা হচ্ছে? চলতে পারতেছেন, আপনার সমস্যা হচ্ছে। হ্যাঁ, আপনি যারা আপনি হ্যাঁ 7 না 7 বেটার, বাট 10 ইউজ করতে হবে সবাইকে। তো এই উইন্ডোজ নিয়ে কিছু কথা আমি বলি। সবার কম্পিউটার যারা উইন্ডোজ সম্বন্ধে জানেন, যারা জানেন না তারা বলবেন যে দোকানে যে যখন আপনি ল্যাপটপ কিনবেন তখন তারা কিন্তু উইন্ডোজ একটা সেট করে দেবে। আপনি বলবেন ভাই উইন্ডোজ 10 দিয়ে দেন আমাকে। ম্যাক্সিমাম ল্যাপটপে কিন্তু সেট করা থাকে না, যখন কিনেন তারপর ওরা সেট করে দেয়। আপনি বলবেন আমাকে উইন্ডোজ 10 দেন এবং এটা লিখেন দরকার হইলে। কেন? কারণ উইন্ডোজ 11-এ যখন আপনি যাবেন, উইন্ডোজ 11টা আসছে রিসেন্ট, বছর খানিকও হয় নাই আসছে, কিন্তু এটাতে অনেক প্রবলেম আছে, এরর আছে, বাগ আছে বা প্রবলেম আছে। মানে বাগ বলতে বিইউজি বাগ, এটা কোডের ভাষায় এরর বা ভুল বলা হয়। সো এই প্রবলেমগুলো হয় ম্যাক্সিমাম। আমরা নিজেও স্যার উইন্ডোজ 11 ইনস্টল দেওয়ার পর দেখছি না, আমরা মানে এটা আবার নতুন করে শিখতে হচ্ছে আমাদেরকে, মানে শিখতে একটু সময় মানে সেভ হচ্ছে না, বিভিন্ন প্রবলেম ক্রিয়েট হচ্ছে। ঠিক আছে, সো এখানে আমাদের সাপোর্ট টিমে আপনি আপনার সফটওয়্যার রিলেটেড সব প্রবলেমের সলিউশন ওখানে পাবেন, ওরা দেবে। বাট আপনার ল্যাপটপ যদি উইন্ডোজ 11 হয় তাহলে আপনি এখান থেকে সাপোর্ট মানে নাও পেতে পারেন। ঠিক আছে, সো আপনারা যারা 11-এ আছেন তারা ভালো চলতেছেন চলেন, আর যারা 11-এ চলতেছেন না 10-এ চলে আসেন। আর যারা সামনে ল্যাপটপ কম্পিউটার কিনবেন তারা মাস্ট বি উইন্ডোজ 10 থাকতে হবে, উইন্ডোজ 7 হলেও হবে না, আপনাকে আপডেট থাকতে হবে। কারণ ক্লায়েন্ট আপনাকে বলতে পারে যে আপনি কোন অপারেটিং সিস্টেম ইউজ করেন, যদি বলেন আপনি 7 ইউজ করি তাহলে বলবে এত তো আপডেট না, তাহলে আমি সে নিজেই আপডেট না, তাকে আমি কি কাজ দেবো। বাট 10 বললে এত বলবে না, বিকজ ক্লায়েন্টও জানে যে 11-এর সমস্যা। ঠিক আছে, 10 এখন এটাই, আপনি হয়তো দুইটা উইন্ডোজ 10 প্রো নেন অথবা শুধু 10 নেন, যে কোনোটা নেন, সমস্যা নাই, দুইটাই কিন্তু ঘুরে ফিরে কাজ সেম। ওকে স্যার, এটা করতে পারেন আপনি, আপনার উইন্ডোজ অপারেটিং সিস্টেমটা আপনি নেবেন। ওকে, আর কেউ যদি ম্যাক থাকে, কারোর অ্যাপলের ল্যাপটপ থাকে, তাহলে তো ওটা অন্য হিসাব। ঠিক আছে, অ্যাপলের যদি থাকে তাহলে এটা অন্য হিসাব। আপনার আছে ম্যাকবুক? আচ্ছা, তাহলে আপনার যদি ম্যাকবুক থাকে ওইটার মডেল কত? তো ম্যাকবুকের যে ল্যাপটপগুলো আছে রিসেন্ট না অনেক পুরনো? নিউ। আচ্ছা, নতুন যদি আসে তাহলে স্যার আপনার এই যে রুলসগুলো এতক্ষণ বললাম যা, এগুলা কোনো কিছু মেনটেন করতে হবে না, ম্যাকবুকে অলরেডি সব কিছু সেট আপ থাকে যেটা আছে, তাহলে আপনারা কোনো টেনশন নেই, আপনি চলেন। তবে হ্যাঁ, আমাদের এখানে হয়তো আমাদের উইন্ডোজ এখানে যারা কাজ করেন, আপনি যদি কোনো সফটওয়্যারের প্রবলেম পড়েন, আপনি যদি এখানে আসেন সাপোর্টে, হয়তো যদি ওদের জানা থাকে তাহলে দেবেন, কারণ ওনারা কিন্তু উইন্ডোজ এক্সপার্ট। ওনারা যারা আছেন আমাদের স্যারেরা আমাদের সাপোর্ট টিমে, ওনারা কিন্তু খুব এক্সপার্ট উইন্ডোজে, বাট ম্যাকে দিয়ে কাজ খুব কম হয়। তো যাই হোক, আপনি কাজ করেন, আশা করি প্রবলেম পড়বেন না, কাজ করে যান, সমস্যা নেই। ওকে, সো উইন্ডোজ 10-এর বিষয়টা সবাই মাথায় রাখবেন, সবাই যেন উইন্ডোজ 10 ইউজ করেন, এটা বেটার। ওকে, তারপর হচ্ছে সফটওয়্যার অ্যাপ্লিকেশন। এখন স্যার যদি আমি বলি সফটওয়্যার অ্যাপ্লিকেশন, সফটওয়্যারের মধ্যে প্রথমে কি ছিল? অপারেটিং সিস্টেম, তারপর অ্যাপ্লিকেশন মানে অ্যাপ আমরা সবাই চিনি, যেমন আমরা অ্যাপস ইনস্টল করে ফেলি বা কোথাও থেকে নিয়ে নিই, তাই না? যেমন এই যে আমি ক্রোম ইউজ করতেছি, ফায়ারফক্স ইউজ করতেছি, বা এই যে ইয়াগুলা এখানে এই যে অ্যাডোবি ইলাস্ট্রেটর, ফটোশপ, তারপর বিজয় 52, ওব্রো, এগুলো সব কিছু কিন্তু স্যার অ্যাপ্লিকেশন, সফটওয়্যার। ঠিক আছে, সো এগুলো আমাদেরকে হয়তো ইনস্টল করতে হবে অথবা ডাউনলোড করতে হবে। ঠিক আছে, তারপর আমরা এগুলা ইউজ করতে পারি। তো সফটওয়্যার আমরা দেখেন ফেসবুক ইউজ করতে চাই, আমরা কি করি? ফেসবুক ইনস্টল করে ফেলতে পারি, এটা হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। ওকে, তো এই হচ্ছে স্যার আমাদের কম্পিউটারের একটা পরিচিতি যে দিলাম, যে বিষয়গুলো স্যার আমাদের জানা উচিত বা জানা দরকার বা বুঝতে হবে, যেগুলো আমাদের কম্পিউটার চালানো শিখতে হলে বা কম্পিউটার একটা ইউজ করতে আমার জানতে হবে এগুলা। আপনি ফোন ইউজ করতে হলেও স্যার আপনাকে অনেক কিছু জানতে হয়। ঠিক আছে, ঠিক ওইভাবে। আচ্ছা, তারপর হইতেছে এখন আপনার তো জানলাম, কম্পিউটার দেখলাম, তারপরে তো কম্পিউটার ইউজ করলাম। স্যার আমরা কম্পিউটার অন অফ করাতে আমাদের কোনো সমস্যা নেই, বিকজ আমরা এটা ইজি, প্রত্যেক জায়গায় পাওয়ার বাটন নামে একটা অপশন থাকবেই, এবং ওই পাওয়ার বাটনের চিহ্নটা হচ্ছে
পাওয়ার বাটন আইকনটা আমরা যদি দেখি স্যার, এই আইকনটা তো সব জায়গায় যেখানে অন অফ করার ফাংশন আছে সেখানে এই আইকনটা আছে না? আপনার ল্যাপটপ বা কম্পিউটারে স্যার পাওয়ার বাটনের আইকনটা থাকবে, আপনি শুধু ওটাতে ক্লিক করলেই আপনার ল্যাপটপ অন হয়ে যাবে বা কম্পিউটার অন হয়ে যাবে। এখন আপনার কম্পিউটার অন হওয়ার সময় একটু সময় নিতে পারে বা কুইকলি উইথিন 2 থেকে 3 সেকেন্ডের ভিতরে হয়ে যেতে পারে। আপনার ল্যাপটপ যদি খুব নতুন হয় তাহলে 2 থেকে 3 সেকেন্ডের ভিতরে হয়ে যাবে, এসএসডি থাকলে 2 থেকে 3 সেকেন্ডের ভিতরে হয়ে যাবে। আর যত পুরনো হবে তত লোডিং কখনো 1 মিনিটও নিতে পারে। যদি আপনার ল্যাপটপ বা কম্পিউটার খুব স্লো হয় তাহলে আপনার 1 মিনিটও নিতে পারে অন হইতে, অফ হইতেও নিতে পারে। ঠিক আছে, এখন এটা হচ্ছে অন করার ফাংশনটা। ঠিক আছে, ওকে। তো ল্যাপটপটা যখন অন হবে, আপনার কম্পিউটারটা অন হওয়ার পর আপনি এইরকম একটা ইন্টারফেসে আসবেন। আপনি যখন মোবাইল দিয়ে উদাহরণ দিই, আপনি যখন আপনার মোবাইলটা অন করবেন তখন আপনি কোথায় এসে পৌঁছাইলেন? এরকম একটা হোম পেজে এসে পৌঁছাইলেন, তাই না? সো এখানে আপনি যখন কম্পিউটারটা অন করবেন ঠিক এইভাবে একটা হোম অপশনে এসে পৌঁছাবেন। এই হোমের নাম হচ্ছে ডেস্কটপ বলা হয় এটাকে। এই হোম অপশনটার নাম বলা হয় ডেস্কটপ। এবং কিছু এসেনশিয়াল ফাইল আপনার ল্যাপটপে থাকবে। কিছু এসেনশিয়াল ফাইল থাকে না আমাদের কম্পিউটারে? হ্যাঁ, এইগুলোতে এই যে প্রথম এখন তো সব সফটওয়্যার দিয়ে দিচ্ছে প্রথম বাট আগে এক সময় কি ছিল, ওই যে এখানে একটা ইসে ক্লিক করতে হইতো, দেন সফটওয়্যারগুলো আসতো, এরকম না? বাট রিসেন্ট ফোনগুলো তো এগুলো সব দিয়ে দিছে। ওকে, সো এই এসেনশিয়াল বা যেগুলো ইম্পর্টেন্ট সেই বিষয়গুলো স্যার আপনার এখানে আসবে, আর বাকিগুলো আসলে আমাদের আলাদা ফাইলে থাকবে। সব মোবাইলের সাথে কম্পেয়ার করেন, বিকজ আমরা মোবাইল থেকে কিন্তু আমরা মোবাইল কিনি, আমরা মোবাইলের সাথে কম্পেয়ার করলে বিষয়টা খুব সুন্দর শিখতে পারবো। ওকে, এই যে ইন্টারফেসটা, এই যে উইন্ডোজটা, এখানে এটাকে বলা হয় আপনার উইন্ডোজ বলা হয়, প্লাস এটা হচ্ছে আমাদের ডেস্কটপ অপশন। ঠিক আছে, তো আমরা যদি দেখি এখানে দেখবেন অনেক অপশন আছে, এই যে নিচে অনেক অপশন আছে, এখানে আছে। সো আমাদের এখন এটা করতে হবে, অন করতে পারি। এখন আমরা একটু অফ করা দেখব। আপনি যদি এই যে এখানে বাটনটা আছে উইন্ডোজ, এটাকে বলা হয় স্টার্ট বাটন বলা হয়। এই কর্নারের এই বাটনটাতে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনাকে এইভাবে কিছু অপশন দেবে। ঠিক আছে, এগুলো নিয়ে পরে কথা বলবো। বাট আপনি এই যে এখানে আছে না, এই জায়গাতে যে পাওয়ার বাটনের যে চিহ্নটা আছে, আপনি যদি এখানে যান, যার পর দেখেন এখানে ক্লাসরুম 3 একটা প্রোফাইল, এটা পরে কথা বলবো, ডকুমেন্ট আছে বা পিকচার্স আছে। মানে এখানে ক্লিক করলে আপনার পিকচার অপশন, যেটা ছবি সব রাখা, ওখানে যেতে পারবেন। সেটিংয়ে যেতে পারবেন, এখান থেকে আপনার সেটিং অপশন চিনি, আমাদের মোবাইলে সেটিং অপশন যে অনেক জায়গা থেকে পাওয়া যায়, যেমন উপরের দিকে টান দিলে এখানে পাওয়া যায়। তারপর হচ্ছে আবার সেটিং অ্যাপসটাও আছে, এখান থেকেও পাওয়া যায়। সো আমরা একটু পাওয়ারে যাই, পাওয়ারের যে কথা বলি, যে আমরা যদি পাওয়ার অপশনটা আছে এখানে একটা ক্লিক করি, এই যে পাওয়ার অপশনে ক্লিক করি, তো স্লিপ, শাটডাউন এন্ড রিস্টার্ট নামে 3টা অপশন আসবে। ঠিক আছে, ওকে। সো রিস্টার্ট নিয়ে একটু কথা বলি। যেমন আমরা হুট করে আমাদের কয়েকদিন ইউজ করছি, 1 মাস 1.5 মাসের পরে রিস্টার্ট করা উচিত। হুট করে পিসিটা হ্যাং হয়ে গেছে, আমরা যদি পাওয়ার বাটনে চাপ দিই, চাপ দেওয়ার পর যদি আমরা রিস্টার্টে ক্লিক করি আমাদের ফোন, ঠিক আছে না, আমরা ফোন রিস্টার্টে ক্লিক দিই না, কি হয়, ফোনটা অফ হয়ে অন হয়ে যায়। অফ হয়ে কিছু একটা কয়েক সেকেন্ড থাকে, বা 1 মিনিট না, কয়েক সেকেন্ড থাকে, থাকার পর যা হয়েছে ওটা একটু রিফ্রেশ হয়, একটু বিশ্রাম নেয়, তারপর আবার অন হয়ে যায়, তারপর দেখেন আমাদের ফোনও ফাস্ট হয়ে যায়, তাই না? এটা হচ্ছে আপনি যদি রিস্টার্টে ক্লিক করেন, এটা অফ হয়ে আবার অন হয়ে যাবে বিষয়টা। তো একটু স্লো থাকলে সব যে বিষয়গুলো জ্যাম আছে ওগুলো একটু পুশ করবে। আপনি যদি স্লিপে ক্লিক করেন, শাটডাউন পরে আপনি স্লিপে ক্লিক করেন, স্লিপ মানে কি দেখেন, আপনি যখন ঘুমান আপনি কি মারা যান? আপনি মারা যান না। আপনি যদি আপনার কিন্তু কাজ মানে বাহ্যিক বা বাইরের কাজ সব বন্ধ থাকে, বাট কিন্তু ইম্পর্টেন্ট পার্টসগুলো যেমন হার্ট, তারপর মস্তিষ্ক হয়তো রেস্ট নেই, আমি বলতে পারি না, বাট হার্ট তো আপনার ওপেন থাকে, শ্বাস প্রশ্বাস তো চলে, আপনি জীবিত আছেন কিন্তু উইদাউট রেসপন্স, আপনি ঘুমে আছেন। এইটাই হচ্ছে আপনাদের স্লিপ অপশনটা। যেমন প্রচুর কাজ করছেন আপনি, আপনার কয়েকটা সফটওয়্যার ওপেন, যেমন আমার এই সফটওয়্যার ওপেন, অনেক কিছু ওপেন। এখন যদি আমি এখানে স্লিপে ক্লিক করি, যেমন আমি একটা কাজ করছি, অর্ধেক কাজ বাকি, এখন আমাকে হুট করে যেতে হচ্ছে, আমাকে বাজারে যে কিছুটা কিনতে হচ্ছে, আমি কি করব, আমার সব কিছু যেভাবে ওপেন আছে সেভাবে রেখে স্লিপ মোডে রেখে আমি চলে যাব। যেমন আমার ফোন, তারপরে এসে যখন আমি একটু ইন্টারনেট চাপবো বা পাওয়ার বাটনে চাপবো, আমি আমার সব কিছু আবার এইভাবে পাবো। যেমন আমার যদি যাই, আমার এখানে মনে করেন আমার 10টা সফটওয়্যার ওপেন আছে আমার মোবাইলে, 10টা সফটওয়্যার ওপেন কোথায় থাকে, এগুলো কোথায় থাকে, এই যে মিনিমাইজে থাকে, তাই না? এখন যদি আমি 10টা সফটওয়্যার ওপেন, আমি যদি এই যে পাওয়ার বাটনে ক্লিক করলে কি হইলো,
সে এখন স্লিপে আছে, নোটিফিকেশন আসবে বাট সে স্লিপে আছে। তাকে যদি এভাবে রেখে আমি 1 ঘন্টা পর আসি তাহলে কি হবে, আমার সব কিছু তার জায়গায় থাকবে। পাওয়ার বাটনটা এখানে অফ করা, পাওয়ার অফ করা মানে কি স্লিপে আছে, সব কিছুই আছে, বাট ওইখানে স্লিপটা একটু অ্যাডভান্টেজ কাজ করে যে তার বিভিন্ন লাইট টাইট অফ হয়ে যায়, রেস্টে থাকে আর কি। সো ওইভাবেই যখন আমি আসবো, আসার পর স্লিপ থেকে ওকে জাগাবো, তখন কিন্তু সব যে এখানে যে জায়গায় সব থাকবে, বরঞ্চ সে কিছু সময় একটা রেস্ট পাইল। ঠিক আছে, এটা। আর শাটডাউন হচ্ছে আমরা যখন ফোনটাকে ডিরেক্টলি পাওয়ার অফ করে দিই, ফোন অফ করি না, ডিরেক্টলি অফ করে দিই না, তখন কোনো সফটওয়্যার অন থাকে, সব অফ হয়ে যায় না, এইভাবে অফ অফ থাকা মানে কি ফোন টোটাল ডেড, কোনো কিছু কাজ করতেছে না। সো পিসি সব কাজ করে, সব ফাইল টাইল সেভ করে, সব ফাইল টাইল যা আছে সব মানে থেকে বের হয়ে আমরা যদি শাটডাউন এখানে ক্লিক করি, যে শাটডাউন অপশনে আমারটা বন্ধ হয়ে যাবে। আমরা যে মোবাইল অফ করি যেভাবে ওইভাবে শেষ, তারপরে আর কিছু না। সো আপনি আপনার প্রয়োজন বুঝে ফোন টোন সাইলেন্ট রাখবেন সবাই ক্লাসে, ঠিক আছে। আর ইম্পর্টেন্ট ফোন না আসলে স্যার ফোন ধরা যাবে না ক্লাসে, আর ক্লাস থেকে বের হয়ে যেতে হলে আমাকে পারমিশন নিয়ে যেতে হবে, ঠিক আছে। ফোন ধরেন বা যে জন্যই যান। এখন শুনেন, এখন আপনি আপনার প্রয়োজন অনুযায়ী স্লিপে দেবেন না শাটডাউন রাখবেন, এটা আপনার কাজের উপর ডিপেন্ড করবে তখনকার। ওকে স্যার, সো এই বিষয়টা স্যার গেল আমাদের। ওকে, ঠিক আছে। তারপর হচ্ছে আমাদের টাস্কবার, টাস্ক ম্যানেজার। আচ্ছা, বোর্ড, ওকে, সেন্টার, নোটপ্যাড। আচ্ছা, এখন আপনার বেসিক যে কম্পিউটার, আসলে বেসিকভাবে কিছু সফটওয়্যার থাকবে, সেটা হচ্ছে যে দিস পিসি নামে একটা সফটওয়্যার ডিফল্টভাবে প্রত্যেকটা কম্পিউটারে থাকবে। আপনার এই দিস পিসির কাজটা যদি আমি একটু বলি, যে এই যে এখানে আছে এগুলো নিয়ে কথা বলবো, বাট আগে একটু দিস পিসি নিয়ে কথা বলে ফেলি। দেখেন আমাদের ফোনে, প্রত্যেকের ফোনে কিন্তু আমরা যখন থাকে ফাইল, তারপর সব কিছু কোথায় থাকে, ফাইল, ডকুমেন্ট সব কিছু থাকে। ফাইল ম্যানেজার নামে একটা ফাইল অপশন থাকে না সবার মোবাইলে। তো এই ফাইল ম্যানেজারের কাজ কি থাকে, যেমন এই ফাইল ম্যানেজারটা, এই ফাইল ম্যানেজারে কি বলে যে তোমার মেমোরিতে এত জায়গা আছে, আপনার তোমার যে আমার বলতেছে যে তোমার স্টোরেজে এখনো 21 জিবি খালি আছে, তোমার রিসেন্ট মেমোরি কার্ডে এখনো 31 জিবি খালি আছে, এরকম বলতেছে, বা এতটুকু ইউজ হয়েছে এতটুকু ইউজ হয় নাই। তারপর এই যে এতটা ফটো, এতটা ভিডিও, এতটা ডাউনলোড অপশন আছে, যেটা আমরা সবাই চিনি, এটা আমরা ইউজ করতেছি, ওইটাই হচ্ছে আমাদের দিস পিসি অপশনটা। বাট কম্পিউটারের দিস পিসি অপশনটা একটু অ্যাডভান্স, ঠিক আছে। এখানে আপনি আরো অনেক কিছুই পাবেন যখন আমরা দিস পিসিতে। আচ্ছা, আরেকটা বিষয়, এখন দেখেন আমরা মাউস নিয়ে একটু কথা বলি যখন আমরা শুরু করার আগে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মাউস। আচ্ছা, আমরা একটু মাউসে যাই। আচ্ছা, মাউস আসছে কোত্থেকে আমি বলি, ইঁদুর থেকে আসছে মাউসটা। মাউসটা বানানো হয়েছে ইঁদুরের মতো, এবং বানানোর পরে তার নাম দেওয়া হয়েছে মাউস। ইঁদুর থেকে কিন্তু এই কনসেপ্টটা আসছে। ওকে, সো এখন আমরা এই মাউসটা ওপেন করি। ওকে, তো আমাদের কিন্তু মাউসে দেখেন, আমরা যারা কম্পিউটার ইউজ করি নাই এখনো, আমরা দেখেন এখানে যেটা আছে, এই যে বাটনটা আমাদের আঙুল, এই আঙুলটা যেটাতে পড়বে সেটা হচ্ছে আমাদের রাইট বাটন, আর এই যে এটা হচ্ছে আমাদের লেফট বাটন। আমরা যদি কোনো কিছু সিলেক্ট করতে চাই, কোনো কিছু ধরতে চাই, ঠিক আছে, এটাতে এখানে আনতে চাই, তাহলে আমরা এটার উপর এই যে এটা তীর চিহ্ন দৌড়াচ্ছে, এটা কি কার্সর, এটাকে বলা হয় কার্সর। এবং মাউসটাকে আমি যেভাবে নাড়াবো, কার্সরটা কিন্তু ওইভাবে দৌড়াবে। তো আমি যদি একটা এভাবে নিয়ে আসি, এভাবে করে নিয়ে আসি, হ্যাঁ, আমি কার্সারটা যদি ওই আমার সফটওয়্যার বা ফাইলের উপর রাখার পর সিলেক্ট করতে চাই, তাহলে এখানে রেখে আমাকে আমাদের লেফট বাটনটাতে ক্লিক করতে হবে। ক্লিক করে এটাকে ধরে এদিক সেদিক নিতে পারি, বা কোনো কিছু তাকে ইনস্ট্রাকশন দিতে পারি। হ্যাঁ, এখন যদি আমার মানে যে কোনো কিছু সিলেকশন বা যে কোনো কিছু ধরতে হলে আমাকে যে এটা করছি, এটা সিলেক্ট করছি, এটা করছি, সব কিছু স্যার আমাকে লেফট বাটনে যেটা করতে হবে, আমার এই আঙ্গুলটা যেটা পড়বে এই দিকেরটা, এই বাটনে ক্লিক করে আমাকে সব কিছু করতে হবে। এখন আসেন রাইট বাটন, বা আমি যদি এখন চাই কোনো সফটওয়্যারকে ওপেন করতে এখান থেকে দিস পিসি, তখন আমাকে লেফট বাটনে ডাবল ক্লিক করতে হবে। আমার যে এই লেফট বাটনটা এই দিকেরটাতে আমাকে ডাবল ক্লিক করতে হবে, মানে 2টা ক্লিক দিতে হবে। এইভাবে 2টা ক্লিক দিলে ওপেন হবে। অথবা এই সফটওয়্যারের উপর আমার কার্সরটা রাখার পর আমার রাইট বাটন যেটা ডান দিকের যেটা পড়ে, ডান দিকের বাটনে আমি এভাবে ক্লিক করব। ডান দিকের বাটনে ক্লিক করার পর ওপেনে ক্লিক করব, আমার ফাইলটা ওপেন হয়ে যাবে। যে কোনো সফটওয়্যার, যেমন আমি যদি এখানে চাই যে কোন সফটওয়্যার, এখান থেকে
আমি এই সফটওয়্যারটা ওপেন করব, এই যে এইচটা, এটা যদি ওপেন করি, আচ্ছা এটা এইভাবে ওপেন হবে। আচ্ছা এটা তো হচ্ছে একটা মানচিত্র। এখান থেকে যদি চাই যে এটা তো এই ফাইল, আচ্ছা এই পিডিএফটা এইটা যদি ফাইলটা দিয়ে ওপেন করতে চাই তাহলে করতে হবে, হয় আমাকে ডাবল ক্লিক করতে হবে, হয়ে গেছে, অথবা আমাকে এইখানে রাইট বাটনে ক্লিক করবে, ওপেন উইথ বা শুধু ওপেন অথবা ওপেন উইথ অ্যাডোবি এটা দিয়ে আমাকে ওপেন করতে হবে। ঠিক আছে, ওপেন হয়েছে। এখন এই বিষয়টা গেল ফাইল ওপেন করে, যেমন আমরা ছিলাম কোথায় ফাইল ম্যানেজারে, ফাইল ম্যানেজার বা দিস পিসি যেটা, এটা হচ্ছে আমাদের ফাইল ম্যানেজার। তো দিস পিসিতে যখন আপনি যাবেন ডাবল ক্লিক করে, তখন আপনি এইরকম বিষয়টা পাবেন। এখানে মূলত দেখেন, আমি যদি আমার ফোন থেকে ঢুকি, প্রত্যেকের ফোনে হয়তো এরকমই দেখায়। এটাতে কি দেখাচ্ছে দেখেন, আচ্ছা এখানে দেখাচ্ছে হচ্ছে 3D অবজেক্ট, পিকচার, ভিডিও, ডেস্কটপ, তারপর হচ্ছে ডকুমেন্ট, ডাউনলোড, মিউজিক। সো দেখা যাচ্ছে যে এই ফাইলগুলো ডিফল্টভাবে আছে, যেমন এই যে আমার এখানে দেখাচ্ছে ফটো, ভিডিও, অডিও, ডকুমেন্ট, এভাবে দেখাচ্ছে। এটা হচ্ছে যে আপনার ড্রাইভগুলা, ডিস্কগুলা, যেমন সে এখানে নিচে আমাকে বলতেছে যে আপনার 64 জিবির মধ্যে 21 জিবি খালি আছে, আর মেমোরি কার্ড 32 জিবির মধ্যে 31 জিবি খালি আছে, এটা বলতেছে। সো এই যে এখন হচ্ছে এটাতে এসএসডি লাগানো হতো। এসএসডি যেটা, যেখানে আমরা এসএসডি নিয়ে একটু কথা বলছি, এসএসডি হচ্ছে যেখানে আমাদের সফটওয়্যার বিভিন্ন ফাইল টাইল থাকবে, ছবি, ইমেজ, ভিডিও যা আছে, ডকুমেন্ট থাকবে। আবার ওইটাকে কিন্তু কম্পিউটার পার্ট করা যায়, কম্পিউটার যখন লাগানো হয়, বাট জিনিস একটা, ওটাকে ভাঙা হয় না, এখানে পার্ট করা যায়। যেমন আমরা 512 জিবি এসএসডি, এটাকে কি করছি আমরা ভাগ করে দিছি হচ্ছে এখানে কিছু দিছি, এখানে কিছু, আবার এখানে কিছু। এইটা আবার আমার পেন ড্রাইভ, ঠিক আছে। কিন্তু পেন ড্রাইভ যদি আপনি ইউজ করেন তাহলে ইউএসবি এটা হচ্ছে আমার পেন ড্রাইভ। গুগল ড্রাইভ এটা হচ্ছে 15 জিবি রাখছি গুগল ড্রাইভের জন্য এখানে। তারপর স্টোরেজে এখানে রাখছি আমরা কত, যেমন মনে করেন 276 জিবি এখানে, আর 199 জিবি এখানে। তো এদিক সেদিক হয়ে 512 জিবি হয়েছে আর কি, ঠিক আছে। সো এর মধ্যে ফ্রি আছে কত, সে বলছে 1110 জিবি ফ্রি, আর এখানে বলছে 214 জিবি ফ্রি। সো এগুলো হচ্ছে ডিস্ক, এগুলো মনে করেন একটা হার্ড ডিস্ক বা একটা মানে এসএসডি যেটাই থাকবে, এটার মধ্যে আপনি সফটওয়্যারের মাধ্যমে 2 পার্ট করে দিতে পারেন, যে না আমার মার্কেটিংয়ের ফাইলগুলো থাকবে আমার এই ড্রাইভে, আমার ক্লাসের ফাইলগুলো থাকবে এই ড্রাইভে, আমার অমুক বিভিন্ন প্রজেক্টের ফাইলগুলো থাকবে এই ড্রাইভে। এইভাবে করে আপনার কম্পিউটার সাজাতে পারবেন। সো আপনার কম্পিউটার আপনি কিভাবে সাজাবেন স্যার, এটা টোটালি আপনার নিজের রুচি এবং নিজের ইচ্ছার উপর ডিপেন্ড করে আপনি যে কিভাবে আপনার কম্পিউটার সাজাবেন। আপনার ফোন কিন্তু আপনি সাজান, আপনি ওই ছবিগুলো আপনি ওই মুখ পার্টি হিসাবে রাখেন, ওই ছবিগুলো আমার ফ্যামিলি অপশনে নিয়ে রাখেন, ওই ছবিগুলো আপনার ফ্রেন্ড সার্কেলের সব সেকশনে নিয়ে রাখেন, তাই না? ওই গানগুলো আপনি অমুক ফোল্ডারে রাখেন, ওই মিউজিকগুলো অমুক ফোল্ডারে রাখেন, এরকম না? আপনি আপনার ফোনটা আপনার মতো করে সাজান। ইন দ্য সেম ওয়ে আপনি আপনার কম্পিউটারটাকেও আসলে নিজের মতো করে সাজাতে হবে, ঠিক আছে। এইটা তারপর দেখেন এখানে কিছু আছে যে এই ডাউনলোড ওগুলো দিকে দেখাবে। তারপর যেগুলা ইউএসবি যেটা দেখাইছে, ইউএসবির ভিতরে যে ফাইলগুলো দেখাচ্ছে অথবা এগুলো থাকবে, এই যে প্রত্যেক ড্রাইভগুলো এদিকেও আসবে। দিস পিসি অপশনে এখানে ক্লিক করলে প্রত্যেক ড্রাইভগুলো এখানেও আসবে। সো এখান থেকে আসলে আপনি দেখতে পারবেন যে আপনার আরও কী ফাইল টাইল আছে, বা নিচে আরও নেটওয়ার্কের বিভিন্ন বিষয় আছে, এগুলো আসবে। আপনার নিজের ক্রিয়েট করা ফাইলগুলোই মূলত এখানে আসবে, ঠিক আছে। আপনি যদি চান না আমার কোনো একটা ফাইল মনে করেন এখানে স্টোরেজে, এখানে আমাদের প্রচুর ম্যাটেরিয়ালস বা প্রচুর ফাইলস আছে, আপনি যদি চান যে এখানে এই যে এটা আমার এটাতে আসবে, মনে করেন 1725 পেজের বা 1726 পেজ, কোথায় নাই, হ্যাঁ নাই, ওকে। ওখানে ডাউনলোডস এখানে যে প্যাটার্নসটা আছে, যে প্যাটার্নস নামে যে ফাইলটা আছে, আপনি যদি চান প্যাটার্নসটা আপনার সবসময় এখানে থাকবে, তাহলে আপনি বিষয়টা কি করতে পারেন, এখানে ধরে কোথায় গেল কুইক অ্যাক্সেস, এই যে এখান থেকে আপনি এই যে চান যদি না এই কয়েকটা ফাইল খুব বেশি, থ্যাংক ইউ। আচ্ছা, আপনি যদি চান যে না আমাদের ইয়াগুলা এই ফাইলটা আমি খুব বেশি ওপেন করি, এটা আমার এইখানে থাকবে সব সময়, তখন আপনি যেটা করতে পারেন, আপনি এই ফাইলের উপর কার্সরটা রাখবেন, রাইট ক্লিক করবেন, রাইট ক্লিক করার পর পিন টু কুইক অ্যাক্সেসে ক্লিক করলে এটা এখানে চলে আসবে,
এরকম আপনি 2-4টা ফাইল 3-4টা ফাইল যদি মনে করেন না হ্যাঁ এটা আমার খুব বেশি প্রয়োজন পড়ে, তাহলে আমি এটা এখানে রাখলাম। সেগুলো আমরা কেন শিখতেছি স্যার, আমাদের ইউজ করতে, কম্পিউটার ইউজ করতে বা বিভিন্ন কাজ, ক্লায়েন্টের ফাইল ওদিকে ওদিকে যায়, প্রচুর ফাইল আসলে এখানে নিয়ে আসতে হয়। সো এগুলা করা যায়। আবার চান যদি না এখান থেকে সরাই ফেলতে, কাজ শেষ, মনে করেন এইটা টাইমস ওয়েব 1712, এটা কোথায় রাখছি আমরা, এখানে পিন করে রাখছি। আমি চাই এটাকে আনপিন করে দিতে এখান থেকে, এটা মনে করেন আমার খুব বেশি দরকার পড়ে প্রায় সময়, তাই এখানে রাখলাম। এই জন্য আমি যদি চাই এটা সরাই দিতে, আমি কী করবো, আমি এখানে এটার উপর রেখে আমি রাইট ক্লিক করবো, রাইট মানে ওদিকের বাটনটা মাউজের ক্লিক করেই আমরা এখানে এই যে কোথায় গেল, আনপিন ফ্রম কুইক অ্যাক্সিস, প্রথমে কি করছি পিন ফ্রম কুইক অ্যাক্সিস, এখন আনপিন, আগে পিন করছি তারপর আনপিন করে দিছি, ঠিক আছে এইটা, ওকে ঠিক আছে। তো তারপরে আপনার যে বেসিক যেই আপনার সফটওয়্যারগুলো লাগবে, আপনি যখন সফটওয়্যার ইনস্টল করা নিয়ে আমরা পরে কথা বলবো, আপনি কম্পিউটার কিনে কম্পিউটার দোকানেরা বলবে যে ভাই সফটওয়্যার দিয়ে দিই, আপনি ওখান থেকে সফটওয়্যার চাইলে নিতে পারেন। আর ওখানে সমস্যা থাকতে পারে মাঝে মাঝে, ভাইরাস তো চিনেন সবাই, ভাইরাস থাকতে পারে, আমাদের এখান থেকে নিতে পারেন, এখানে ভাইরাস নাই, বিকজ এখান থেকে সবই ফ্রি, মানে আপনার ফ্রি সাপোর্ট, বাট আপনি চাইলে এখান থেকে নিতে পারেন আমাদের সাপোর্টিং থেকে, অথবা আপনি যেখান থেকে কিনবেন ওখান থেকে। আপাতত ইনস্ট্যান্ট সময় আপনার যখন কম্পিউটার কেনার পরে উইন্ডোজটা সেট আপ হয়ে যাবে, আপনার সফটওয়্যার দরকার হবে, আমি সফটওয়্যারগুলোর নাম আপনার লিখে নেন, আমি বলে দিই যে আপনার কোন কোন সফটওয়্যার দরকার হবে। সফটওয়্যার মেজর যেগুলো দরকার সেগুলা, সফটওয়্যার হ্যাঁ ডিজিটাল মার্কেটিং এর ক্ষেত্রে স্যার আমাদের যে সফটওয়্যারগুলো দরকার পড়বে সেগুলা, যেমন প্রথমেই দরকার পড়বে হচ্ছে আমার গুগল ক্রোম, মজিলা ফায়ারফক্স, মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, হ্যাঁ এই যে এই 4টা সফটওয়্যার লাগবে স্যার, আর কোনো সফটওয়্যারই লাগবে না। সত্যি বলতে টু বি অনেস্ট এই 4টা সফটওয়্যার লাগবে, কোনো সফটওয়্যার লাগবে না। বাট এই যে গুগল ক্রোমটা আছে না, আমরা তো এখনো স্যার ইন্টারনেটের ক্লাসে যাই না, এখন সফটওয়্যার ইনস্টলেশনে আমরা এখনো আসি নাই। বাট আমরা কি করব, আমরা আপাতত এইগুলার নাম জেনে রাখেন, এগুলো আপনি হয় আমাদের এখান থেকে নেন, অথবা যেখান থেকে কিনবেন, যে কোনো জায়গাতে 4টা সফটওয়্যার এনাফ। এই 4টাই ডিফল্টভাবে মানে উইন্ডোজ দিলে তারা দিয়ে দেয়, এগুলো মাস্টলি প্রত্যেকটা সাইটে থাকবে। আর আমি যদি বলি এখানে গুগল ক্রোম, ফায়ারফক্সটা আপাতত এমনি রাখছি, গুগল ক্রোম আর ওয়ার্ড এক্সেল এটাই এনাফ। আর আপনি যদি আমাকে কোয়েশন করেন আপনি কি 4টা ইউজ করেন, আমি বলবো না, আমি শুধু একটা ইউজ করি। সম্পূর্ণ ডিজিটাল মার্কেটিং আমি গুগল ক্রোম দিয়ে করে ফেলি, টোটাল ডিজিটাল মার্কেটিংটা আমি ক্রোম একটা দিয়ে করে ফেলি। কেন জানেন, আমার ওয়ার্ড এক্সেল লাগে না, আমি গুগল শিট এবং গুগল ডক ইউজ করি, এগুলোর অনলাইন ভার্সন আছে সবগুলো, ওগুলো ইউজ করি। সেগুলো নিয়ে সামনে কথাবার্তা বলবো, সমস্যা নাই, এগুলো নিয়ে সব কিছু নিয়ে আসলে কথা বলবো, সামনে আসতেছে সব বিষয়গুলো এখন, ওকে। তারপর হচ্ছে আমাদের ওকে ফাইন, ওকে তারপর হচ্ছে আচ্ছা ঠিক আছে, সব সফটওয়্যারগুলো আপনি কোথায় পাবেন? এখন আমাদের মোবাইলে একটা ফাংশন ছিল যে দেখেন আগের ফোনগুলোতে, যেমন স্যামসাংয়ে, আমি একটু ওপেন করি ইয়াটা, স্যামসাং মনে করেন J2 ফোন যেগুলো ছিল বা আগের ছিল না, হ্যাঁ এই যে এগুলা, আচ্ছা এই ফোনটা একটু দেখেন তো স্যার সবাই। আমরা কি করতাম স্যার, আমাদের কম্পিউটারের প্রথম যে এই ইয়াটা ছিল, প্রথম যে পেজটা ডেস্কটপ পেজ, এখানে কিছু ছিল, এখানে ছিল কি যে এখান থেকে যদি আমরা ডিলিট করতাম তাহলে কি সফটওয়্যার ডিলিট হইতো না। এখান থেকে ফোনে আমরা কি করতাম, ওই যে অ্যাপস আছে ওখানে ক্লিক করে আমাদের মেইন পাইতাম। যেমন এখানে দেখেন ডেস্কটপে যে ফাইলগুলো আছে, এখান থেকে যদি স্যার আমরা কোনো ফাইল কেটেও ফেলি, এই যে এইটা ডিলিট কীভাবে করে, এটাতে ধরে যদি আমি রাইট ক্লিক করে যদি আমি এখানে ডিলিটে ক্লিক করে ডিলিট হয়ে যাবে, এটা ডিলিট হয়ে গেছে। বাট এটা কিন্তু এটা না, এটা ফাইল এখান থেকে ডিলিট হয়েছে, বাট ফাইলটা যে জায়গাতে আছে মেইন জায়গাতে, ওখান থেকে ডিলিট হয় নাই। কোনো সফটওয়্যার যেমন হচ্ছে এখানে যে অব্র সফটওয়্যারটা, এটা যদি এখান থেকে ধরে আমরা ডিলিট করে দেই তাহলে এটা ডিলিট হয় নাই।
এটা আমাদের এখান থেকে এই যে ফোনগুলা এইখান থেকে যে হোম পেজ থেকে সরছে, বাট এই যে মেইন জায়গাতে যদি আমরা এখানে ক্লিক করতাম, যেটা অ্যাপ্লিকেশন ফাইল ছিল, মনে আছে এই ফোনগুলো ইউজ করেন নাই সবাই, এখানে ক্লিক করলে কিন্তু ওই সফটওয়্যারগুলো তার জায়গায় থাকতো, রিমুভ হইতো না। সো এইটা হচ্ছে কম্পিউটারে কিন্তু এই ফাংশনটা আছে, সেটা হচ্ছে যে এখানে হচ্ছে যে এমনিতে থাকে শর্টকাটগুলো, বাট এই যে স্টার্ট বাটনটা দেখছেন এখানে যদি আপনি ক্লিক করেন, ক্লিক করার পর এই যে দেখছেন সব সফটওয়্যারগুলো যেটা আমরা আসলে মূলত মোবাইল ফোনে এখানে পাইতাম, কম্পিউটারে এই সব অপশনগুলো স্যার এখানে, এই যে এখানে প্রত্যেকটা সফটওয়্যার আছে এবং এখানেও কিছু থাকে। যারা উইন্ডোজ ফোন ইউজ করছেন তাদের জন্য এটা খুব যেমন বলি নোকিয়া লুমিয়া, এই যে এই ফোনগুলা কেউ ইউজ করছেন? আচ্ছা, তাহলে করেন নাই, তাই জন্য মজাটা বুঝেন নাই। ওকে ফাইন। এইটা তো আমরা আপনি যখন কোনো সফটওয়্যার ওপেন করবেন, আপনি দেখবেন এখানে ক্লিক করলে আপনার প্রত্যেকটা সফটওয়্যার পেয়ে যাবেন, যে আসলেই আপনার কম্পিউটারে আসলে কি কি সফটওয়্যার আছে বা থাকা দরকার। যেগুলো থাকা দরকার নাই স্যার এগুলো কেটে দেবেন, ঠিক আছে? যেগুলো থাকা দরকার এগুলো রাখবেন। যেমন এটা তো আমাদের ক্লাসের প্র্যাকটিস, আমি যেটা করি স্যার, আমি এক্সট্রা কোন সফটওয়্যার আমার রাখি না, যদিও আমার 1 টেরাবাইট আছে, 512 জিবি SSD আছে, তারপরেও যেটা প্রয়োজন না আমি সেটা রাখি না, প্রয়োজন পড়লে আমি ডাউনলোড করে ফেলি, ঠিক আছে? টু বি অনেস্ট আমার ফোনে ফেসবুক সফটওয়্যারটাও নাই, সরি ফেসবুক তো এমনি ইউজ করি না, আমার মানে ফোনে কোথাও আমি এক্সট্রা কোনো কিছু রাখি না, ঠিক আছে? ফেসবুক যখন দরকার পড়ে ইনস্টল করে আবার ডিলিট করে দিই, ঠিক আছে? আচ্ছা, ওই ফেসবুকের কাহিনীটা মানে বলছি, যেমন সময়ের বিষয়টা দেখেন, আমি কিন্তু সময় নষ্ট করতে চাই না। আমার ফেসবুকে যদি 5 মিনিট সময় যায়, ওই সময়টা অন্যদিকে দিয়ে আমি কোনো কাজে দিই, আমার লাভ হয়, এই জন্য মূলত ফেসবুকটা কেটে ফেলছি। উদাহরণ দিতে কি ফেসবুকের কথা চলে আসছে, আর কিছুই না। ওকে, এটা গেছে। এখন আপনার এখানে আর একটু বিষয় সিস্টেম আছে, যে এই যে এ বি সি যে অক্ষরগুলো দেখেন, এ, তারপর দেখেন বি, তারপর দেখেন সি, তারপর এফ আছে। সো এখন যদি আপনি চান যে না আপনার এটা কিভাবে সাজানো, এ দিয়ে যে সফটওয়্যারগুলো সবগুলো এখানে এতে আছে, বি দিয়ে যেগুলো বিতে, সি দিয়ে যেগুলো সিতে, ই দিয়ে নাই, এই জন্য ই ফোল্ডারে নাই। এখন মনে করেন আপনার একটা সফটওয়্যার হচ্ছে এস দিয়ে শুরু, আপনি নিচে স্ক্রল করবেন কি, এত স্ক্রল না করে আপনি কি করতে পারেন, আপনি এখানে এসে এই যে এর উপরে বা যে কোনো একটা অক্ষরের উপরে এখানে ক্লিক করলে সিরিজগুলো চলে আসবে। এই সিরিজের মধ্যে আপনি যেগুলা সাদাগুলো যেগুলা হাইলাইট করা আছে, তার মানে হচ্ছে এগুলোতে প্রোডাক্ট আছে, মানে সফটওয়্যার আছে, অথবা ডি, ই এবং এইচ এগুলো কিন্তু হাইলাইট করা নাই, এগুলোতে কিন্তু তার মানে হচ্ছে এগুলোতে কোনো প্রোডাক্ট নাই, মানে এগুলোতে কোনো সফটওয়্যার নাই। হ্যাঁ, এইচ দিয়ে শুরু হয় এরকম কোনো সফটওয়্যার আমার পিসিতে নাই, দ্যাটস ওয়াই এগুলো এইভাবে। সো আপনি এখান থেকে যদি চান যে এস অপশনে যাইতে, আপনি এখানে ক্লিক করলে আপনাকে যে এস অপশন নিয়ে যাবে, এসে আমার স্কাইপ আছে, স্নিপটুল আছে, অনেক কিছু আছে, ঠিক আছে? এখান থেকে আমরা ডিরেক্টলি যেতে পারবো। ওকে, তারপর আমরা যখন এই যে মেনুটা দেখেন, কম্পিউটারের সফটওয়্যার আসবে, প্রত্যেকের কম্পিউটারে দেখবেন যে সফটওয়্যার তো মেইনলি এখানে আছে, এখানেও কিছু সফটওয়্যার থাকে। তো এই স্টার্ট অপশনটা, এটা হচ্ছে আমাদের মেইন সফটওয়্যার মেনু, আর এটা হচ্ছে আমাদের মূলত মেইন স্টার্ট অপশন, ঠিক আছে? এই স্টার্ট অপশনে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এখানে কিছু এসেনশিয়াল সফটওয়্যার বা প্রয়োজনীয় সফটওয়্যারগুলো আমরা এখানে রাখতে পারি। যেমন দেখেন, ফাস্টটোন ক্যাপচার নামে একটা সফটওয়্যার, যেটা দিয়ে আমি স্ক্রিন রেকর্ড করি, এবং ওয়ার্ড 2013 এই সফটওয়্যারটা আমার এখানে রাখা, কিন্তু এগুলো কিন্তু এখানেও আছে, এখান থেকে আমি খুঁজে বের করতে পারি, বাট এগুলো কিন্তু এখানেও আছে, ঠিক আছে? এখানেও আছে, থাকার পর দেখেন এখানে আছে। এখন এখানে কিভাবে নিয়ে আসা যায়, এখানে সবগুলো এখানে আনবেন না, এখানে যেগুলো খুব এখান থেকে একটু বেশি প্রয়োজনীয় এগুলো এখানে এনে রাখতে পারেন। সো এখানে মনে করেন আমার স্কাইপ, এই স্কাইপ সফটওয়্যারটা, স্কাইপ তো চিনেন সবাই, এটা ভিডিও কলিং অ্যাপ। সো এই স্কাইপ সফটওয়্যারটা মনে করেন আমার এখানে দরকার। আমি যেটা করব, মনে আছে আমরা একটাকে পিন করছিলাম, ওই যে কুইক অ্যাক্সেস এনে পিন করছিলাম, মনে আছে? তো ঠিক ওইভাবে এটাকে এখান থেকে ধরে আমরা এখানে রাইট ক্লিক করব, রাইট ক্লিক করলে আমরা পিন টু স্টার্টে ক্লিক করব, এটা কি হয়েছে, পিন হয়ে গেছে, ঠিক আছে? আরেকটাকে ধরি, এটাকে ধরে আমরা বলি যে হ্যাঁ পিন টু স্টার্টে পিন হয়েছে। এখন যদি মনে করেন যে না এটা শুধু শুধু আমি পিনে স্টার্টে এনে রাখছি, এটা আমার প্রয়োজন পড়তেছে না, তখন কি করবেন, যদি মনে করেন প্রয়োজন পড়তেছে না, তখন এখান থেকে সরাই ফেলবেন। সরানোর দুইটা ওয়ে আছে, এই যে এখানে আবার যাবেন, আনপিন টু স্টার্ট সরে গেছে, অথবা এখান থেকে ওখানে ক্লিক করে আনপিন টু স্টার্ট, এখানে এটা কি হয়েছে, আনপিন হয়ে গেছে। সো এখানে আবার সব রাখবেন না, সব যদি এখানে রাখেন তাহলে ওই আপনাকে খুঁজতে হবে এখানে। সো এখানে এখানে তো সেম হয়ে গেল না,
এখানে দেখবেন ওখান থেকে যেগুলা একটু বেশি ইম্পর্টেন্ট ওগুলো এনে রাখবেন এখানে, ঠিক আছে, ওগুলো রাখবেন। আচ্ছা, তখন দেখেন আমরা পিন করার দুইটা জিনিস শিখলাম। প্রথমে ওই যে ফাইলকে কুইক অ্যাক্সেসে নেওয়া শিখলাম, নাম্বার 2 হচ্ছে আমরা এখান থেকে স্টার্টে আনা শিখলাম। বাট এই যে এইটা এখানে দেখেন, এইখানেও দেখেন কিছু সফটওয়্যার থাকে, এখানেও কিছু সফটওয়্যার থাকে। তো এগুলাকে কিভাবে আনতে হয়, আমি যদি চাই না আমার এই যে স্কাইপটাকে এখানে নিয়ে আসতে, স্কাইপটাকে আমি এখানে আনতে চাই, তাহলে আমাকে যেটা করতে হবে স্যার, আমাকে ধরতে হবে মোরে, এই যে মোর আছে, মোর অপশনে আমাকে ক্লিক করতে হবে, যে আগের মতো স্কাইপকে রাইট বাটন ক্লিক করে মোর অপশনে ক্লিক করতে হবে। এই যে পিন টু টাস্ক বার, এই যে নিচের যে বারটা দেখছেন কালো একটা বার, এই বারটাকে টাস্ক বার বলা হয়। সো এখানে যদি আমি পিন টু টাস্ক বারে ক্লিক করি, আমার এটা কিন্তু স্কাইপটা দেখেন আমার এখানে চলে আসছে, ঠিক আছে। তো আমি চাইলে এটাকে, এটা যদি এখানে কোনগুলো আনবো যেগুলো খুব বেশি প্রয়োজন, এখানে কিন্তু আবার এক ক্লিকে ঢুকে যায়। আমরা যদি এখান থেকে সফটওয়্যার ভিজিট করি, যে কোনো সফটওয়্যার, সেটা কি হবে, ডাবল ক্লিক করতে হবে। আর এখান থেকে যদি আমরা, ওকে, ডাবল ক্লিক আমাদেরকে করতে হবে। আর আমরা যদি এখান থেকে মনে করেন এখান থেকে ভিজিট করি, এক ক্লিকে ভিজিট হয়ে যাবে, ঠিক আছে। সো আমরা কিন্তু স্যার কম্পিউটারের এগুলো তো ইউজিংয়ের বিষয়, ঠিক আছে, বাট আমাদের কম্পিউটারের বেশি দরকার হবে টাইপিংটা। টাইপিং নিয়ে আসলে আমরা খুব মোটামুটি ডিটেলসে ক্লাস করব, কথাবার্তা বলবো। এবং আজকে কিন্তু আমরা একটা হোমওয়ার্ক নিয়ে যাব সবাই। আমরা এখানে টাইপিং করতে পারি কারা, মোটামুটি এইভাবে লিখতেছি, মাই এম, তারপর ওয়াই খুঁজে খুঁজে করতেছি, এইভাবে কারা পারেন মোটামুটি? না, মোটামুটি বলতে এতই না, মোটামুটি করতে পারবেন, দেখে দেখে হলেও করতে পারবেন আপনারা সবাই। আচ্ছা, তার মানে পারবেন, করছেন কখনো? টাইম লাগে, ভুল, হ্যাঁ ভুল হইতে হবে, এখানে ভুল হতে হবে। এখানে যদি বলেন আপনার ভুল হয় না স্যার, তাইলে সমস্যা আছে, বুঝতে হবে। ভুল এখানে হতে হবে, যে এখানে ভুল না হলে কোথাও ভুল হবে না। এখানে যদি ভুল না হয় তাহলে সব জায়গায় ভুল হবে। আর এখানে যদি ভুল হয় তাইলে আপনি কিন্তু এখানে শিখতে আসছেন, ঠিক আছে। আমরা সবাইকে ধরে নেবো আমরা জিরো, শিখতে আসছি। সো আমাদের কম্পিউটারের কিবোর্ডের সাথে কিন্তু খুব পরিচয় হতে হবে, যেটা নিয়ে আসলে আমরা ওই সময় নেক্সট ক্লাস এটা নিয়ে কথা বলবো। বাট আমরা এই যে এতগুলো শিখতেছি, এই জিনিসগুলো আসলে আমাদের ইউজিংয়ের জন্য, বাট আমাদের মেইন কাজ হবে কম্পিউটার লেখালেখি কাজ আসবে আর মার্কেটিংয়ের কাজ আসবে, ঠিক আছে। তো আজকে আমরা লেখালেখি নিয়ে একটু টাস্ক দেবো সবাইকে, এটাতে আসতেছি অবশ্যই পরে। এটাতে আসার আগে স্যার আমরা একটু এই জায়গাটা নিয়ে কথা বলি। হ্যাঁ, যেমন এই যে কার্সরটা খালি জায়গা, আমাদের ডেস্কটপ বা উইন্ডোজ মেইন যে উইন্ডোটা, এটা উইন্ডো মানে প্রত্যেকটা একটা উইন্ডো, এই যে এটা ওপেন হয়েছে একটা উইন্ডো বলা হয়। বাট এই উইন্ডোটার নাম হচ্ছে কি একটা ওয়েবসাইটের এন্টারফেস বা ব্রাউজারের এন্টারফেস, অথবা এটা হচ্ছে ডেস্কটপ উইন্ডো। ডেস্কটপ উইন্ডোতে আপনি যখন রাইট ক্লিক করবেন, খালি জায়গাতে রাইট ক্লিক করবেন, তখন দেখবেন একটা এরকম আসে, সবাই এখান থেকে রিফ্রেশ করে, এরকম করে রিফ্রেশ করে। সবাই বলে যে এটা রিফ্রেশটা করলে একটু পিসিটা একটু রিফ্রেশ হয়, এটা হয়। বাট আমি এটার উপকার আজ পর্যন্ত পাই নাই। এটা আমি হুদাই এমনি করি এই রিফ্রেশটা, এটার কোনো মানেই নেই, এমনিতে দিয়ে দিছে। যে অনেকে বলে যে যখন ফাইলটা জ্যাম হয়ে যায়, একটু হ্যাং ট্যাং করে, এটা রিফ্রেশ করলে নাকি একটু ফাস্ট হয়। আসলে আদৌ এটা না, এটা এমনি দিছে। হয়তো আমি কোনো হইতে পারে, বাট আমি কোনো স্ক্রিন রিফ্রেশ করে যদি কোথাও কোনো সিলেক্ট থাকে, মনে করেন এটা সিলেক্ট আছে না, এই দেখেন এটা না হয় নাই, আচ্ছা এটা লেখাটা আসলে চলে গেছে। যাই হোক, এটার আসলে কোনো আজ পর্যন্ত কোনো উপকারিতা আমি পাই নাই। যাই হোক, হয়তো তারা দিছে, বুঝেই দিছে কোনো একটা দিছে, ফাংশন রাখছে। ওকে, দেখেন এখন যদি আমরা এখানে রাইট ক্লিক করি, এখানে রাইট ক্লিক করে দেখেন কিছু অপশন আসছে না আমাদের, কিছু অপশনের মধ্যে হ্যাঁ, কিছু অপশনের মধ্যে আমরা এখন কিছু জানতে হবে বিষয়গুলো। যেমন ভিউ অপশন, এই ভিউ অপশনে যদি আমি যাই, ভিউ অপশনে যাওয়ার পর দেখেন এই তিনটা অপশন একটু দেখেন, যে আমি যদি এই লার্জ আইকনে ক্লিক করি, এই যে ভিউতে যে লার্জে ক্লিক করি, তাহলে আমার সফটওয়্যারগুলো বড় হয়ে যাবে, ঠিক আছে এখানে। আর এখানে যদি আমি ভিউতে যে মিডিয়াম দিই, মিডিয়াম থাকবে। ভিউ অপশনে যে যদি আমি স্যার স্মল দিই, স্মল থাকবে, ঠিক আছে। তো আমি কি করব, এটা স্মল থাক এটাতে। তারপর শর্ট বাই আছে, শর্ট বাই যদি আমি নেম সিলেক্ট করি, আমি এখন এটাতে শর্ট বাইতে এখানে যদি আমি নেম সিলেক্ট করি, তাহলে আমার ডেস্কটপের সফটওয়্যারগুলো নাম আকারে আসবে। যেমন আমার সফটওয়্যারগুলো কীভাবে আসছিল, যে এ গুলা প্রথমে আসছিল, তারপর বির গুলা এইভাবে। যেমন আমি নেম বেস দিই, তাহলে দেখেন নাম আকারে আসতেছে, ঠিক আছে। তারপর হচ্ছে আমি যদি শর্ট বাইয়ে যে সাইজ আকারে দিই,
তাহলে সাইজ আকারে আসছে, যেগুলা সাইজ বেশি বড় ওগুলো আসছে। দেখেন এগুলা হচ্ছে 2 ঘন্টা 2.5 ঘন্টা রেকর্ডেড ভিডিও, সো এগুলা 2 জিবি 2.5 জিবি ফাইল, এগুলা উপরে আসছে। যেগুলা সাইজ বেশি ওগুলো উপরে আসতেছে, আর যেগুলো সাইজ কম ওগুলো নিচে আসতেছে, ঠিক আছে। তারপরে যদি আবার শর্ট বাইরে যাই, আইটেম টাইপ মানে একটা টাইপ বুঝে আসে আর কি। যেমন প্রথমে দিস পিসি ফোল্ডার টাইপকে ওরা সিলেক্ট করতেছে, তারপর পিডিএফ কি সিলেক্ট করতেছে, তারপর হচ্ছে ভিডিও মিডিয়াগুলোকে লাস্টে দিচ্ছে, এইভাবে আসবে আর কি। তারপর আবার শর্ট বাই যদি আমরা দেই ডেট মডিফাইড, মানে হচ্ছে ডেট মডিফাইড করে দিলে যে লাস্টে কোন ফাইলটা মডিফাই করা হয়েছে, সর্বলাস্ট সবচেয়ে সবার শেষে যে ফাইলটাকে মডিফাই করা হয়েছে বা ইনস্টল করা হয়েছে ওগুলা সামনে আসবে, প্রথমে সিরিয়াল ওয়াইজ আসবে, তারপর ওগুলো আসবে, ঠিক আছে। তো এখানে আসলে শর্ট বাই নেম সাইজ না দিয়ে মনে করেন আইটেম টাইপ দিলে হয়ে যায়, যে কোনো একটা হলে হয়, না হলে কোনো সমস্যা নাই, এটা কোনো ফেক না, এটা হোম পেজের ক্ষেত্রে। ওকে, সো এখন যদি চাই না আমি এখানে আরেকটা ফাইল ক্রিয়েট করব, এটা ফাইল ক্রিয়েট করবো, তখন আমাকে এই যে রাইট ক্লিক করে এখানে নিউতে ক্লিক করতে হবে। নিউতে ক্লিক করার পর আমাকে এই যে ফোল্ডারে যদি ক্লিক করি তাহলে কি হবে, ফোল্ডারে ক্রিয়েট হবে। আর যদি এখানে মনে করেন ডেটাবেস বলেন, গুগল শিট বলেন, এগুলো পরে আসবো, এগুলো যখন আমরা গুগল টুগল শিখে নেব বা এমএস ওয়ার্ড সবগুলোতে আমরা হাত দিয়ে দেবো, তখন আমরা এগুলোতে যাব। বাট যদি আমি কোনো ফাইল ক্রিয়েট করতে চাই, মনে করেন এখানে কিছু ছবি রাখবো, আমার অমুক প্রোগ্রামের 20টা ছবি আমি এখানে রাখবো, নিউতে ক্লিক করে ফোল্ডারে ক্লিক করলে আমি লিখে ফেলতে পারি 1726 ইমেজ ফাইল। এটা আমি এখানে এভাবে মানে এই ফাইলটা ক্রিয়েট হয়ে গেছে, ঠিক আছে। আবার এটা ডিলিট করতে চাইলে রাইট ক্লিক করে ফাইলের উপরে এখানে আমি ডিলিটে ক্লিক করলে আমার ফাইলটা ডিলিট হয়ে যাবে, ঠিক আছে। সো এগুলো স্যার বেসিক বিষয় আমরা জানি, ঠিক আছে স্যার। ওকে, তো আমি যেটা এখন আচ্ছা সমস্যা নেই, মেসেজ আসুক ওদের। ওকে, সো আজকে আর যে বিষয়গুলো নিয়ে কথা বলা উচিত সেগুলো হচ্ছে টাস্ক ম্যানেজার বুঝলাম, আমরা স্টার্ট মেনু বুঝলাম, টাস্ক বারটাও বুঝলাম, হ্যাঁ। তারপর হচ্ছে ওকে, তারপর টাস্ক ম্যানেজার নিয়ে একটু কথা বলবো স্যার, ঠিক আছে। আচ্ছা, এর আগে স্ক্রিনশট নিয়ে একটু কথা বলে ফেলি। আমরা কিন্তু দেখেন বিভিন্ন যখন আমরা কাজ করি তখন কিন্তু স্যার আমাদের স্ক্রিনশট নেওয়া প্রয়োজন পড়তে পারে। আমরা পিসিতে স্ক্রিনশট কীভাবে নেওয়া যায়, দুইভাবে পিসিতে ডিফল্টভাবে যেভাবেই আছে কম্পিউটার, সেভাবে দুইটা ওয়ে আছে আপনার স্ক্রিনশট নেওয়ার। সো স্ক্রিনশট নিতে পারেন কীভাবে আমি বলি, আপনার কিবোর্ড আছে তাই না, কিবোর্ড, ওকে, আপনি যদি কিবোর্ডে যান, কিবোর্ড একটা ওপেন করেন, এটা সুন্দর কিবোর্ড। আচ্ছা, একটা কিবোর্ডে আপনি যদি কিবোর্ড দিয়ে স্ক্রিনশট নিতে চান, আমি যদি এই জায়গার স্ক্রিনশটটা নিতে চাই তাহলে আমি কি করব, এই যে উইন্ডোজ স্টার্ট, এই যে স্টার্ট বাটনটা দেখছেন, স্টার্ট মেনু, এই যে স্টার্ট বাটনটা আছে না এখানে, এখন যদি আপনি স্টার্ট ওপেন করতে চান কি হবে, ওখানে স্টার্টে ক্লিক করলে ওপেন হবে না। বাট আপনি যদি কম্পিউটারে আপনার যদি এই স্টার্ট বাটনে ক্লিক করেন তাহলে স্টার্টটা ওপেন হয়ে যাবে, এইটা বুঝছেন। সো এখন স্ক্রিনশটটা আবার এই একটা বাটন শুধু একটা কাজে ইউজ হয় না, কয়েকটা কাজে ইউজ হয়। যেমন এই বাটনে ধরে যদি আপনি এখানে যে প্রিন্ট কি আছে এটা লেখা কই, হ্যাঁ প্রিন্ট স্ক্রিন একটা বাটন আছে দেখবেন, আপনার প্রত্যেকটা ল্যাপটপ বা কিবোর্ডে থাকে বা কম্পিউটার সব কিবোর্ডেই থাকে এই স্টার্ট বাটন। আর ওই যে এটাতে যদি একসাথে চাপ দেন, আপনি ফোনে স্ক্রিনশট কীভাবে নেন, দুইটা একসাথে চাপ দেন না, পাওয়ার বাটন দুই দিকে, পাওয়ার বাটন আর ভলিউম বাটন, সেম ওইভাবে এই উইন্ডোজ এবং এই এটা এবং এইটা প্রিন্ট স্ক্রিন বাটনটা একসাথে চাপ দেবেন, এই যে হয়ে গেছে স্ক্রিনশট। স্ক্রিনশটটা হওয়ার পর স্ক্রিনশটটা সেভ হবে যে আপনি ডিসপিসিতে যাবেন, ডিসপ্লেতে যাওয়ার পর দেখবেন এই পিকচার অপশন আছে, কোথায় গেল এই যে পিকচার অপশন, এখানে যে দেখবেন এই স্ক্রিনশট লাস্টে সবার লাস্টেরটা পাবেন, রিসেন্ট দেখেন এখন মাত্র নিছি না এটা, স্ক্রিনশটটা এখানে আছে। তারপরে আরেকটা অপশন আছে, প্রত্যেকের কম্পিউটারের ডিফল্টভাবে অলরেডি একটা সেটিং সফটওয়্যার থাকে, তার নাম হচ্ছে স্নিপিং টুল। সার্চ করবেন SNIPPING, স্নিপিং লিখলেই স্নিপিং টুলটা চলে আসবে। স্নিপিং টুলটা ওপেন হয়েছে। এখন যদি চান স্যার আমি এই যে এখানের এই স্পেসিফিক জায়গা থেকে স্ক্রিনশটটা নেব, যেমন এখান থেকে মনে করেন আপনি স্নিপিং টুলে যে নিউতে ক্লিক করেন, নিউতে ক্লিক করার পর আপনি চান যে স্যার আমি একটা পুরো স্ক্রিন না নিয়ে একটা অংশ নেব, যেমন এই অংশটা স্ক্রিনশট নেব, এইভাবে নেব, এইভাবে নেব, এইভাবে নেব, তাহলে আপনি যা সিলেক্ট করবেন তার মধ্যেই হবে। এটা সিলেক্ট করবেন কিভাবে, আবার আপনি নিউতে ক্লিক করবেন, নিউতে ক্লিক করার পর আপনার যেখান থেকে নেবেন এখানে কার্সরটার এই যে প্লাস চিহ্নটা আসবে, ওখান থেকে আপনি লেফট বাটন আছে, মাউসের লেফট বাটন দিয়ে এটাকে ধরবেন, এইভাবে ধরে টান দেবেন যে আমি এতটুকু নেব,
এই তো হয়েছে এতটুকু। নেওয়ার পর আপনি কি করবেন, সেভ করে নিতে পারেন। আপনি যে কোনো আমি সেভ করলাম কিভাবে, নেওয়ার পর বলতেছে যে আপনার এই স্ক্রিনশটটা আসছে, আপনি সেভ করতে পারেন। তখন সেভ করতে হলে যে এখানে সেভ স্নিপ ক্লিক করলে আপনি যে কোনো এখানে যে কোনো লোকেশনে আপনি করতে পারেন। কারণ আমার এখানে প্রচুর ফোল্ডার আছে, আমি অলরেডি ডিফল্টভাবে আমি নিজে ক্রিয়েট না করেও কিছু ফোল্ডার থাকবেই আপনার অপারেটিং সিস্টেমের সাথে, যেমন ডাউনলোড, পিকচার, এগুলো থাকবে। সো আমি সহজের জন্য ডাউনলোড অপশনে করলাম, যাতে ওখানে ইজিলি ডিলিটও করতে পারি। তো এখানে আমি আমার সেভ লোকেশনটা নেব, কোন লোকেশনে সেভ করবো বা কোন ফোল্ডারের ভিতরে সেভ করবো। আমি ডাউনলোড অপশনে ক্লিক করলাম, করে ক্যাপচার অথবা আমি এটা নাম দিলাম এই ফাইলের, তারপর কি হইলো, সেভ করে নিলাম এটাকে। দেখেন আমি যখন ডাউনলোড অপশনে যাই, আমার দিস পিসিতে যদি যাই, দিস পিসিতে যাওয়ার পরে ডাউনলোড অপশন, এই দেখেন আমার স্ক্রিনশটটা কিন্তু চলে আসছে। এখন যদি আমি একটা নতুন স্ক্রিনশট নিতে চাই, তাহলে এটা করতে হবে আমাকে, এই যে নিউতে ক্লিক করলে আমাকে আবার বলবে যে তুমি এখান থেকে নিতে পারো। তখন আমি এইভাবে লম্বা করে নিই, ছোটো করে নিই, যেখান থেকে নেই আমার এই যে কার্সরের এই যে মাউজের রাইট বাটনটা ধরে আমি স্ক্রিনশট নিতে পারবো যে কোনো উপায়, নিয়ে এটাকে মার্ক করতে পারবো। যেমন এই যে স্ক্রিনশটটা নিলাম, নেওয়ার পরে যে কলম আছে দেখেন, কলমটা সিলেক্ট করলে আমি এখানে এটা মার্ক করতে পারি। তারপর হচ্ছে আমি এটা দিয়ে মার্ক করতে পারি, রাবার দিয়ে মুছাও যায়, ঠিক আছে। তারপরে যে এটা 3D প্রিন্ট বললে প্রত্যেকটা কম্পিউটারে থাকবে একটা অপশন, এটা 3D প্রিন্টে নিয়ে ক্লিক করলে এখানে আপনি এই স্ক্রিনশটটাকে এডিট করতে পারবেন, বিভিন্ন ধরনের কালার দিতে পারবেন। যেমন এখানে এটা যদি সিলেক্ট করেন আপনি এখানে কালার করতে পারবেন। তারপর রং সিলেক্ট করতে পারেন, যেমন এই রঙের কালার দিচ্ছি। তারপর হচ্ছে আমি এটা নিতে পারেন, কলম, এগুলো দরকার পড়ে, জাস্ট বললাম আর কি, বিকজ আমরা এখানে তো কাজ করব না, ঠিক আছে না। আপনি যদি ক্রপ করতে চান, এটাকে ক্রপ করতে হলে আপনি এই যে ক্রপ সেকশনে আছে, এখান থেকে কাটতে পারবেন, এখান থেকে আরো ক্রপ করতে পারবেন, যেমন ফোনে করেন সবাই, ঠিক আছে না। ওকে, এখান থেকে করে আপনি এই যে সেভ অপশনটা কোথায় গেল, এই যে সিলেক্ট মেনুতে যাবেন। আচ্ছা দাঁড়ান, এখানে ব্যাক করবেন, কাজ শেষ, মেনুতে যাবেন, সেভ এজ অথবা সেভ যে কোনো একটা জায়গায় ক্লিক করবেন, সেভ এজে ক্লিক করবেন। সেভ এজে ক্লিক করে হচ্ছে আপনি ব্রাউজার দিচ্ছে না, তাই না, ইমেজে যাবেন, অথবা যে কোনো যেখানে আপনার লোকেশনটা দিচ্ছে। যেমন আমি ডাউনলোড অপশনে গেলাম, ডাউনলোড অপশনে গিয়ে আমি ওইটাকে আবার সেভ করে দিলাম, যেহেতু আমি কাজ করছি যেটার উপর, ঠিক আছে। বোঝা গেছে এতটুকু? ওকে বোঝা গেছে। ডাউনলোড অপশন কোথায়, এই যেটা সেভ হয়ে গেছে, তাই না। সো আবার চাইলে আপনি একটা ছবিকে এখান থেকেও, এই যে ছবি যখন ওপেন করবেন, দেখেন আপনার মোবাইলে যখন আমি ছবি ওপেন করি, ছবি এখানে এডিট অপশন দেন একটা, যেখান থেকে কর্নার থেকে এডিট করো, এটাও কিন্তু একটা এডিট অপশন দেবে এইভাবে। এখান থেকেও চাইলে আপনি ছবিকে কাটা ছাড়া ইচ্ছা কিছু করতে পারবেন। সো এটাও প্রয়োজন পড়ে এই কাজটা প্রায় সময় আমাদের। ওকে, সো ডোন্ট সেভ, এখান থেকে সেভ না, এখান থেকে আমি সেভ করব না। আর একটা সফটওয়্যার আছে স্ক্রিনশটের, সেটা নাম হচ্ছে লাইট শট। ইউজ করছেন কেউ লাইট শট? আচ্ছা, লাইট শট নামে একটা সফটওয়্যার আছে। সো এই সফটওয়্যার নিয়ে আসলে এখন আর কথা বলতেছি না, দেখি আমাদের এখানে আছে কিনা। লাইট শট হচ্ছে স্ট্যান্ডার্ড। আমরা কি করি, আমরা এই যে বেসিক যেটা কিবোর্ড দিয়ে বলেন বা স্নিপ টুল দিয়ে বলেন, এটা হচ্ছে বেসিক, বাট এজ এ প্রফেশনাল আমরা নিজেরা সবাই লাইট শট ইউজ করি। তো আচ্ছা, লাইট শট নিয়ে একটু কথা বলি আপনাদের সাথে, যেহেতু চলে আসছে লাইট শট। বাট আমি চাচ্ছিলাম যে সফটওয়্যার ইনস্টলেশনের ক্লাসের পরে লাইট শট নিয়ে কথা বলতে, তখন বলবো। আর তো প্রয়োজনে আপনারা কেউ একজন আমাকে ইয়া দিয়ে দিন, ঠিক আছে। এটা আমাদের মডিউলে এখনও নাই, বিকজ স্ক্রিনশট ওইটাতেই। ওকে ফাইন। আচ্ছা, এটা গেল। এখন আরেকটা সফটওয়্যার আপনার কম্পিউটার থাকবে, আপনি যখন, যাদের কম্পিউটার আছে, আচ্ছা নাই কাদের কম্পিউটার একটু দেখি তো, আমাদের কাদের কম্পিউটার নাই, ল্যাপটপ কম্পিউটার নাই, এরকম আছেন কেউ? শুধু আপনার নাই? হ্যাঁ, তাইলে আমি কেন এতক্ষণ বলতেন তো, প্রথম 1 ঘন্টা সেভ হয়ে যাইতো আমাদের, এটা জানতাম না। আচ্ছা, আপনাদের নাইকার ল্যাপটপ বাসায় কম্পিউটার দেখি, বাহ, তাই তো এটা, এই বেচটা তো একটু অন্যরকম, মানে প্রত্যেকটা বেচ এরকম হয় যে 80%-এর ল্যাপটপ কম্পিউটার নাই। দ্যাটস ওয়াই আমাদের এই সাইটগুলো নিয়ে কথা বলতে হয়। যাই হোক, আমাদের সবার কম্পিউটার আছে। এখন বলেন কোরাই 3 নিচে কাদের আছে? আর প্রথম 1 ঘন্টা কিন্তু সেভ হয়ে যাইতো আমাদের, কথাই বলতো যে এটা জানতাম আমি, সমস্যা নাই। আচ্ছা বলতেন, আপনার কোরাই 3 নিচে, আপনার সবাই কোরাই 3 উপরে? হ্যাঁ, আচ্ছা, আরেকটা কাহিনী আছে এখানে, এখানে কিন্তু উনি জানে উনার আছে, আর কেউ নাই, উনি জানে ওনার তো কেউ নাই। যাই হোক, এটা ভালো জিনিস, এটা আপনি প্যারা থেকে বাঁচলেন। আপনার শুধু কোরাই 3 নিচে, আপনার এসএসডি ইউজ করা যাবে? আচ্ছা, আপনাদের বেসটা একটু অন্যরকম কেস হয়ে গেছে। আমাদের 1 মিনিট,
প্রত্যেকটা বেচে ওরিয়েন্টেশন ক্লাস পরে প্রত্যেকটা বেচের প্রথম কাজ হচ্ছে কম্পিউটার নিয়ে ডেফিনেশন দেওয়া এবং কম্পিউটার কিনা নিয়ে গাইড দেওয়া। সো আপনাদের এটা একটু অন্যরকম, সবারই আছে কম্পিউটার, এটা আসলে আমাদের হ্যাঁ ল্যাপটপ হোক আর কম্পিউটার হোক সেমই আছে। তো তো এটা আসলে আর কারো মানে সব বেচে হয় না, মানে 80% নতুন কিনে বা 70% স্টুডেন্ট নতুন কিনতে হয় এখানে আসে, বাট এটা একটু অন্যরকম হয়ে গেছে, এটা ভালো। সো আপনার এসএসডি লাগানো যাবে, জিবি ড্রাইভার আছে, স্লট আছে, এটাই বলি স্লট আছে, স্লট জিবি ড্রাইভার লাগবে না, স্লট থাকলেই হবে। আপনার হার্ড ডিস্কটা স্লটে লাগাবে, ওরা একটা স্লট কিনে এক্সট্রা স্লটে লাগাবে আর এসএসডিটা ভিতরে লাগায় নেবে। কত র্যাম কত? তাহলে হবে স্যার। এখন আর জেনারেশন কত? জেনারেশন 7 না 5, সমস্যা না, চলবে। আপনি আপনার দেখেন, আপনি গুগল ক্রোম কি ইচ্ছা মতো ব্রাউজ করতে পারেন, এখন কোনো সমস্যা হয় না, তাইলে আর কোনো সমস্যা নাই স্যার, সব করেন, তাহলে আপনার আপাতত চলেন। আমার মানে গ্রাফিক্সের ক্ষেত্রে যা হবে, গ্রাফিক্স ডিজাইন যারা করে তাদের জন্য স্যার রিকোয়ারমেন্ট দরকার, যে হাই রিকোয়ারমেন্টের ল্যাপটপ দরকার, কম্পিউটার দরকার। বাট আমাদের ডিজিটাল মার্কেটিংয়ে স্যার আপনার ওই যে 4টা সফটওয়্যার বললাম একটু আগে, ওয়ার্ড, এক্সেল, ফায়ারফক্স, তারপর ক্রোম, এই 3-4টা যদি ভালোভাবে চলে আপনার কিছু দরকার নেই। 4-5 ঘন্টা 10 ঘন্টা কাজ করা যায়, তাইলে তো আর কোনো সমস্যা নাই। আর স্যার কার নাই? আপনার যাই হোক সমস্যা নাই, যাই হোক কোনো সমস্যা নাই, চলে তো। হ্যাং করে, শুনেন, যাদের ল্যাপটপ হ্যাং করে স্লো হয় তারা এসএসডি এক্সট্রা লাগিয়ে আনেন। আপনাদের যাদের ল্যাপটপ হ্যাং করে, স্লো করে, লং টাইম কাজ করতে পারেন না, গরম হয়ে যায়, ওগুলোর জন্য এসএসডি ইউজ করেন। এসএসডি আছে আপনার ল্যাপটপে? আচ্ছা, আপনি সমস্যা নেই, আপনি একটু দেখেন, ওই যে ওইভাবে বলছিলাম না। আচ্ছা, এখান না, এটা কি খোলা হয়েছে কখনো বা কবে কিনা হয়েছে? লন্ডন থেকে আসছে। আচ্ছা, কোনো সমস্যা করে না, ভালো ইউজ করতে? এইচপি, আচ্ছা এইচপি ভালো করে ইউজ করতে পারেন আপনি? আচ্ছা, সমস্যা নাই, মানে কেউ ইউজ করে, এটা ইউজ হয়, আপনার মেয়ে ইউজ করে, কোনো সমস্যা হয় মানে স্লো করে নাকি না? ভালো, হ্যাঁ স্লো করলে আপনি আপনার মেয়েকে বললেন যে ডিভিডি ইউজ করে ওইটা আছে কিনা, অথবা আমাদের ওখানে এনে দেখায়েন, আমাদের সাপোর্ট টিম আছে না, স্যারদেরকে স্যার দেখায়েন যে স্যার এটাতে কি এসএসডি লিখেন, একটু এসএসডি এটা লিখেন, এটা ইউজ করতে পারবো কিনা বা লাগবে কিনা এটা দেখেন একটু, ঠিক আছে? কারণ আপনি নিয়ে আসেন, সবাই তো ক্লাসে আসে, আর সেফে নিয়ে আসেন যাতে এটা পড়ে না, ভাঙে না, ঠিক আছে? এইভাবে নিয়ে আসেন, ঠিক আছে? ওকে, ফাইন। সো এটা গেল। তাহলে যেহেতু নিয়ে আসার দরকার নেই, ওনার মতো কনফিউশন থাকলে এনে স্যারদেরকে দেখাতে পারেন, সেফলি নিয়ে আসে যাতে পড়লো না, হইল না ল্যাপটপ। তো এটাই। ডেস্কটপ কাদের আছে বাসায়? তো অনেকের ডেস্কটপ আছে। আচ্ছা, ভালো, তাহলে স্যার আপনাদের যেহেতু আছে তাহলে ইউজ করেন, আর যাদের ল্যাপটপ আছে তারা তো একটু অ্যাডভান্টেজ। আসলে আমি আসলে বিষয়টা জানা নাই, জানলে তো আর এত কাহিনী মানে এই বিষয়টা দরকারই ছিল না আপনাদের জন্য। আর স্যার আচ্ছা, একটুই আপনার তো জিনিস মানে অলরেডি আছে স্যার, আপনার কিনতে হবে। সো অ্যাজ সুন অ্যাজ পসিবলটা নিয়ে নেন, বিকজ আপনি পিছিয়ে পড়ে যাবেন, আর কম্পিউটার ছাড়া তো আপনি ফ্রিল্যান্সিং করতে পারবেন না, ঠিক আছে? কম্পিউটার ছাড়া আপনি ফ্রিল্যান্সিং করতে পারবেন না। ওকে, ফাইন। তাহলে আপনাকে কম্পিউটারে এত বেসিক বিষয় দেওয়ার দরকার আছে, সমস্যা নেই, দরকার দিতে হবে। ওকে, তো সবার কম্পিউটারে, যেহেতু সবার বাসায় কম্পিউটার আছে শুধুমাত্র একজন ছাড়া, তাহলে দেখেন আজকে কিন্তু সবাই দেরি করে আসেন, আমি আজকে কিছু বলি নাই, ঠিক আছে? আমি বললাম তো আমি কোথাও কিছু বলবো না, বাট স্যার আমার ক্লাসে কেউ ডিস্টার্ব করতে পারবেন না, নাম্বার 1 কথা বলবেন না, বিকজ সবার লস হবে, এটা বুঝতে হবে। নাম্বার 2 হচ্ছে ক্লাস মিস দিবেন না। নাম্বার 3 হচ্ছে ক্লাসে যে কালকে 1 মিনিট দেরিতে আসবেন, কালকে থেকে যিনি 2টা 1-এ আসবেন উনি 1 মিনিট দাঁড়াবেন, তারপর বসবেন। যিনি 2টা 3-এ আসবেন 2 মিনিট দাঁড়াবেন, তারপর বসবেন। ওই যে প্রজেক্টের ওখানে টাইম দেখা যায়, নিজ দায়িত্বে টাইমটা দেখে নিন, ঠিক আছে? তারপর হচ্ছে আপনি 1 ঘন্টা পরে আসছেন, 1 ঘন্টা দাঁড়াবেন, ঠিক আছে? কিছু করার নাই, ইটস মাই রুলস, এটা সব জায়গায় চলে। সো এখানে এটাই করব। আর সেকেন্ড হচ্ছে এটা, কারণ এটা হচ্ছে আমাদের ডেডিকেশনের জন্য স্যার। যদি বুঝতাম সকালের বেচ, আমরা সকালের 9টার বেচে আমরা ওই অনেক দূর থেকে ছাতক থেকে এসে ক্লাস করায় ফেলি, ক্লাস চলে আসে, ঠিক আছে? ক্লাস করায় ফেলি না, ক্লাস করে ফেলে। আমার বাড়ি এখানে না, মানে করায়, মানে আমরা ক্লাস করাই, স্টুডেন্টরা আসে, ঠিক আছে? উনি আসতেছে সাড়ে বাড়ি ছাতক, ছাতক আমার বাড়ি না, মানে এটা বলি যে ক্লাস স্টুডেন্ট ছাতক থেকে চলে আসে,
আমরা ক্লাস করে ফেলি ক্লাস 9টায়, ঠিক ওদেরকে আনাই আমরা, ওরা ঠিকই চলে আসে ঠিক 9টায়, কিন্তু আপনারা দুপুরবেলা 2টাতে কিন্তু আসতে পারবেন না। সরি, দুপুরবেলা 2টাতে কিন্তু যদি বলেন স্যার আমরা ক্লাসে আসতে পারছি না, এই হচ্ছে, এইটা স্যার মানা যায় না। সকাল 9টার বেশি হলে মানা যায়, কুয়াশা, গাড়ি নাই, বৃষ্টি, এটা, বাট 2টার বেশি এটা মানা যায় না। আপনি যদি আপনার সর্বোচ্চ দূরে কারা এখানে, কোথায় কোথায় কোম্পানি, আচ্ছা কোম্পানিগঞ্জ একটু দূরে, আপনি বিশ্বনাথ, আচ্ছা এটাকে দূরে ধরা যাবে না স্যার। তো স্যার আপনি হবিগঞ্জ, আপনি কে জানি আর দূর, কই কই কুইক 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 বলেন, ঢাকা দক্ষিণ, আপনি হ্যাঁ বটেশ্বর দূর বলা যাবে না, আপনি কানাইঘাট দূর বলা যায়, কোম্পানিগঞ্জ বলা যায়, হবিগঞ্জ বলা যায়, ঢাকা দক্ষিণ কেউ দূর বলা যায় না স্যার। গোলাপগঞ্জ থেকে স্টুডেন্ট আসলে ঢাকা দক্ষিণ থেকে আসতে পারবে। হ্যাঁ রাস্তা ভাঙা, কিন্তু এগুলো গাড়ি কানেকশন তো আছে ভালো, যেমন হবিগঞ্জ রাস্তা হলো দূর হলো গাড়ি আছে, কোম্পানিগঞ্জে মনে হয় 1 লাইন, গাড়ি কম থাকতে পারে। আচ্ছা যাই হোক, বাট যাই হোক এটা ফ্যাক্ট না। সবাই সময় মতো ক্লাসে আসবেন, বিকজ আপনি যদি 12টার সময় বের হন, আধা ঘন্টা আগে আসলে তো সমস্যা নাই, ঠিক আছে না? আপনি যদি বুঝতাম যে সকালের বেশ, তাহলে ঠিক ছিল। আচ্ছা একটু এদিকে দেখেন, সবার আজকে যাবেন বাসায়, যাওয়ার পর এই যে সার্চ বাটনটা আছে, এই যে সার্চ বাটনটা, এখানে আসলে এই সার্চ বাটনটা কেন ইউজ হয়, কোনো কিছু সার্চ করে বের করার জন্য, ঠিক আছে? তো আমাদের মোবাইলেরও কিন্তু দেখবেন আপনার যে হোম মেইন স্ক্রিনে সার্চের অপশন আছে একটা সফটওয়্যার, ওখানে যে এইটা সার্চ দিলে সফটওয়্যারটা আসবে। তো আপনি এই সার্চ অপশনে যাবেন, ক্লিক করবেন, নিচে সার্চ বারটা আপনার আসবে, এখানে লিখবেন নোট, ঠিক আছে? নোটপ্যাড লিখবেন, নোটপ্যাড লেখার পর নোটপ্যাড নামে একটা সফটওয়্যার আসবে নোট, এখানে আপনাকে কিছু লেখার টাস্ক আমি দিচ্ছি, যদিও এখনো কিভাবে লিখতে হয় এটা আমি শিখাই নাই, এটা আমি পরে দেখবো। স্যার এখানে কেউ টাইপিং পারেন ভালো, পুরো প্রফেশনাল টাইপিং? আপনি তো কাজ করেন অপারেটরের নাকি? বাংলা বিষয়টা স্যার আমাদের প্রয়োজন নেই, পারলে ভালো, বাংলা পড়ে তো অ্যাডভান্স, আপনি অনেক অ্যাডভান্স। সো আপনারা যেটা করবেন, যারা পারেন তারা পারেন, যারা পারেন না, বাট হোমওয়ার্কটা সবাইকে দিতে হবে। স্যার আমি এক্সপার্ট, আমি না দিলে হয়, বাট আপনাকে দিতে হবে। আপনি সবাই মিলে কিছু একটা লেখার ট্রাই করবেন, যেমন কোথাও থেকে কপি করে যদি নিয়ে আসেন, একটা টেকনিক বলি। আমি বললাম যে স্যার আপনি যাবেন, আপনার বই তো থাকে সবার বাসায়, যে আপনার প্যারাগ্রাফ এসে আছে না, এসে প্যারাগ্রাফ তো ছোট, প্যারাগ্রাফ তো খুব ছোট, মনে করেন হ্যাঁ মাইসেলফ লিখতে পারেন, অথবা আপনার টাইম সাইটির জার্নি নিয়ে লিখতে পারেন, যে ইয়োর জার্নি অফ টাইম সাইটি, প্রায় 500-600 ওয়ার্ড, একটু লম্বা করে লিখবেন, ছোটখাটো না। আপনার নিজের সম্বন্ধে লিখতে পারেন, আপনি টাইম সাইটিতে কিভাবে আসছেন, আপনার ড্রিম কি, একটু লম্বা করে লিখতে পারেন, অথবা যে কোনো একটা প্যারাগ্রাফের বই বের করে, এটা চিন্তা করে লিখতে হবে, যে কোনো একটা বাসা থেকে একটা প্যারাগ্রাফের বই আছে না, কারো বাসায় বই নাই, নিউজ পেপার নাই, ওগুলা বের করে নিজে থেকে টাইপ করে করে লিখবেন যতটুকু পারেন। এখানে আমি চাই আপনাদের ভুল হোক, টাইপিং মাস্টার আমি কালকে দেখাবো, শুধু গ্রামার ভুল হোক, লেখা ভুল হোক, স্পেলিং মিস্টেক হোক, যত বেশি হবে তত ভালো, যত বেশি ভুল হবে তত ভালো। সো টাইপিং মাস্টার নিয়ে আমরা কালকে কথা বলবো। টাইপিং মাস্টার খুব বেশি বেসিক, কম্পিউটার সবচেয়ে বেশি বেসিক যেটা আমাদের দরকার হয় সেটা হচ্ছে কিবোর্ডের সাথে পরিচিত হওয়া, ঠিক আছে? এইটা ওকে। সো হ্যাঁ ইংলিশে, বাংলা না, ইংলিশে, সব ইংলিশ। এক্স্যাক্টলি, আমি এটা বলে দিচ্ছি, শুনেন, এদিকে তাকান স্যার, সবাই তাকান। আপনি এভাবে লিখলেন যে আই এম কি, আই এম মিস্টার কে, ঠিক আছে? যা কিছু লিখলেন, যা মন চায় তা লিখলেন, লেখার পর এক মিনিট দাঁড়ান, এক মিনিট আমি বলি আপনাকে, যেমন এখন আমার নিজেও লেখার মুড নাই, ব্যাকলিংক নোটস। আচ্ছা মনে করেন আপনি সামথিং লিখলেন এখানে, ঠিক আছে? আপনি সামথিং যাই লিখলেন এখানে নোটপ্যাডে লিখলেন, হ্যাঁ, লেখার পর যেটা করবেন, এটাকে আসলে আচ্ছা আমি এটা দেখাই, যেমন আমি এটা লিখলাম না আপনাদের এখানে, নোটপ্যাডে লিখলাম, লেখার পর আমি সেভ করতে চাই, এখানে ফাইল অপশন দেখছেন, এই যে ফাইলে যাবেন, ফাইলে যাওয়ার পর সেভ এজ দেখছেন, সেভ না সেভ এজে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এই যে কোনো আপনার হয় ডাউনলোডে বা যেখানে আপনি রাখতে চান সেখানে রাখার পরে যে ওই স্টারটা কেটে দেবেন, নোটপ্যাডের ওই যখন স্টার থাকবে, স্টার কেটে দিয়ে বলবেন যে
নাম দিবেন কম্পিউটার কনফিগারেশন ফাইল দিলাম, দেওয়ার পর সেভ হয়ে গেছে, তাই না? অথবা আরেক পয়েন্ট করতে পারেন যে ক্রসে ক্লিক করবেন, ক্রসে ক্লিক করে আপনি এই যে সেভে ক্লিক করে আপনার মানে ওই লোকেশনে সেভ হয়ে যাবে, ঠিক আছে? ওকে, সো যেটা আমাকে দেবেন, সবাই কি গ্রুপে আছেন? কে নাই গ্রুপে? কেন নাই? মেসেঞ্জার গ্রুপ পরে আগে এটা বলেন, এই গ্রুপে আছেন কিনা? আমি সবাইকে এই গ্রুপে থাকলে সবাইকে আমি সার্চ দিলে তো পাই না, আপনার নাম লিখে সার্চ দিলে অনেক সময় আসে না। মনে হয় এরকম যে যারা গ্রুপে এখানে যেমন অনেককে দেখায় নাই এখানে, মনে করেন আচ্ছা আমি দেখবো, এটা তো মেসেঞ্জার গ্রুপে আমরা যে কোনো সময় যেতে পারবো। আমরা বলেন এই গ্রুপে আছেন কে কে, এই গ্রুপে নাই কে, এটা বলেন। আচ্ছা শুনেন, এই লেখার পর এই গ্রুপে আসবেন, আসার পর এই যে রাইট সামথিং ক্লিক করবেন, রাইট সামথিং ক্লিক করে আপনি এখান থেকে এই যে আপনার ডাউনলোড যেখানে আপনি রাখছেন ডাউনলোড অপশন, এখান থেকে এই যে কনফিগারেশন ফাইল যেটা আছে এটাকে এইভাবে কানে ধরে নিয়ে এই যে এখানে ক্রোমে এখানে রাখতে পারেন, আপনার এতদিন পুস্ট করে দেবেন। অথবা এই যে থ্রি ডটে ক্লিক করবেন, থ্রি ডটে ক্লিক করার পর এখানে কোথায় ফাইল আছে যে অ্যাড ফাইল, এখানে আপনি প্রথমে রাইট সামথিং এ ক্লিক করবেন, তারপর থ্রি ডটে ক্লিক করবেন, করার পর এখানে অ্যাড ফাইলে ক্লিক করবেন, করার পর চুজ ফাইল, এই চুজ ফাইলে ক্লিক করে আপনি ডাউনলোড অপশন বা যেখানে রাখছেন ওখানে যাবেন, তারপর ওই ফাইলটাকে ধরবেন, ক্লিক করবেন, তারপর হচ্ছে ওপেন, দেন আপনি পুস্ট করে দেবেন। অথবা বললাম তো এটা বেস্ট, এটা হচ্ছে আগে প্রথমে ডাউনলোড চলে যাবেন, ডাউনলোডে গিয়ে ফাইলটা এখানে না, এটাকে এইভাবে ধরে কানে ধরে টেনে নিয়ে এই যে যেই ক্রোম যেখানে আপনার ফেসবুক অন এইখানে এনে এখানে রেখে দেবেন, এটাকে বলা হয় ড্র্যাগ এন্ড ড্রপ, তারপর পোস্ট করে দেবেন। তো এই পোস্টটা আমি দেখবো, সবাই আমরা দেখবো, আপনারা দেখবেন, সবাই দেখবেন। তো আমি আসলে চেক করবো, আপনারা কেউ দেখতে হবে না, আমি দেখবো এটা না, অন্য কেউ পাবে না আপনারা ছাড়া, আর কেউ গ্রুপে অ্যাডও হবে না, ঠিক আছে? আজকে সময় নাই, আর না হলে একটু ফিল্টার করতাম যে অমুক কি দরকার নাই, প্রিন্টিং দরকার নাই, জাস্ট এভাবে দিয়ে দিন, ঠিক আছে? আচ্ছা এভাবে দিয়ে দিন, ঠিক আছে? তো এভাবে লিখে দিয়ে দিন সবাই। ওকে, তো সবার রুলটা দেই স্যার, সবার রুল আজকে দিয়ে দেব। আচ্ছা আমরা ক্লাসটা রেকর্ড করছি, এখন